আজকে আমরা বেসিক অ্যাকাউন্টিং নামে 4 নম্বর ক্লাসটা করব। তো লাস্ট ক্লাসে কি করেছিলাম সেটা তো বলবোই, তার আগে বলে দিচ্ছি বেসিক অ্যাকাউন্টিং নামে 3টে ক্লাস অলরেডি আমাদের হয়ে গেছে। সেই ক্লাসগুলো যদি ভালো করে করা না থাকে সেই 3টে ক্লাস আগে ভালো করে দেখে নিই, 4 নম্বর ক্লাসটা দেখো। আর যদি দেখা হয়েও যায় থাকে তাহলে আগে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ক্লাসটা কি করেছিলাম একবার রিভাইজ করে নাও, তারপর এই 4 নম্বর ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো দেখো লাস্ট ক্লাসে আমরা কি শিখেছিলাম বেসিক অ্যাকাউন্টিং নামে, সেটা একটু আমরা রিভাইজ করে নিই। আমরা শিখেছিলাম হচ্ছে লাইবিলিটি, ঠিক আছে। 2 নম্বর ক্লাসে লাইবিলিটিটা হয়েছিল, পুরো কমপ্লিট করা হয়নি, তাই আমরা 3 নম্বর ক্লাসে লাইবিলিটি দিয়ে শুরু করেছিলাম। লাইবিলিটি কি বলেছিলাম, লাইবিলিটিকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, একটা কারেন্ট লাইবিলিটি আর একটা নন কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি কি বলেছিলাম, আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হওয়ার 1 বছরের মধ্যে যে সমস্ত লাইবিলিটির টাকা শোধ করে দিই তাকে বলে কারেন্ট লাইবিলিটি। আর নন কারেন্ট লাইবিলিটি কি, অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হওয়ার 1 বছর পর যদি কোনো লাইবিলিটি শোধ করি তাকে বলে নন কারেন্ট লাইবিলিটি। আর কারেন্ট লাইবিলিটি প্রথম কি বলেছিলাম, ক্রেডিটরস বলেছিলাম, বিলস পেবেল বলেছিলাম, ব্যাংক ওভারড্রাফট বলেছিলাম, এক্সপেন্সেস পেবেল, যার আরেকটা নাম আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, যেটা আমরা পরে শিখবো, ঠিক আছে, সেটা বলেছিলাম। আর কি বলেছিলাম, নন কারেন্ট লাইবিলিটির এক্সাম্পল বলেছিলাম মর্টগেজ লোন, ব্যাংক লোন, ডিবেঞ্চার, এস্টেট, এইসব বলেছিলাম। যেই শেষ হয়ে গেছিল লাইবিলিটি, তারপরে আমরা চলে এসেছিলাম, আবার মনে করার চেষ্টা করো, ও ড্রয়িংসটা করেছিলাম। ড্রয়িংসটা কি বলেছিলাম, ব্যবসার মালিক, বিজনেসের মালিক, ঠিক আছে, তার কোনো পার্সোনাল কাজের জন্য সে বিজনেস থেকে টাকাও তুলতে পারে আবার গুডসও তুলতে পারে। তাহলে বিজনেসের মালিক তার যখন প্রয়োজন হবে সে বিজনেস থেকে টাকা তুলুক বা গুডস তুলুক, যাই তুলুক, তাকে ড্রয়িংস বলে, এটা বলেছিলাম। আর কি বলেছিলাম, আর বলেছিলাম 2 নম্বর ক্লাসে আমরা এক্সপেন্ডিচার আরম্ভ করেছিলাম, ঠিক আছে। সেই 2 নম্বর ক্লাসে এক্সপেন্ডিচার কি বলেছিলাম, বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেলে তাকে এক্সপেন্ডিচার বলে। কিন্তু 3 নম্বর ক্লাসে এক্সপেন্ডিচারটা আরো একটু বাড়িয়েছিলাম, মানে হ্যাঁ আরো একটু বাড়িয়েছিলাম, মানে রেভিনিউ এক্সপেন্ডিচার। আমরা 2 নম্বর ক্লাসে বলেছিলাম যে এক্সপেন্ডিচার কোনো দুভাগ ভাগ করতে পারি, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে। বিজনেসের ক্যাশ বাক্স থেকে কারেন্ট ইয়ারে যদি টাকা বেরিয়ে যায় এবং তার বেনিফিট যদি আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিই তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। 3 নম্বর ক্লাসে আমরা কি বলেছিলাম, রেভিনিউ এক্সপেন্ডিচার জিনিসটা কি বলেছিলাম, বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে বা বেরোবে, ঠিক আছে, অর্থাৎ পেমেন্ট করতে হবে, কিন্তু তার বেনিফিট কারেন্ট ইয়ারে নিয়ে নিয়েছি, তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। তো আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাকে বলে, বলেছিলাম যার বেনিফিট আমরা ফিউচারে পাবো সেটাই হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এইগুলো তো ডিটেইলস আলোচনা করেছি, এটা নতুন করে বলার কিছু নেই। আর কি বলেছিলাম, আর করেছিলাম রিসিপ্টস, ঠিক আছে। রিসিপ্টসটা কি বলেছিলাম, বিজনেসের ক্যাশ বাক্সে টাকা আসলেই তাকে রিসিপ্টস বলে, ঠিক আছে। তো এই টাকা আসাটাকে দুটো দিক থেকে দেখতে পারি, একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টস আর একটা ক্যাপিটাল রিসিপ্টস। যদি মানে আমি যেই কাজটা করছি, অর্থাৎ আমি যেই লেভেলে আমি যেই বিজনেস করছি সেই বিজনেসে যদি টাকা আসে, সেই কাজকর্ম করে যদি টাকা আসে তাকে বলে রেভিনিউ রিসিপ্টস। ধরো আমি যদি মার্কার পেনের দোকান খুলে থাকি, মার্কার পেন বেচে যদি টাকা আসে সেটা আমার রেভিনিউ রিসিপ্টস। বা ধরো আমি টিউশন পড়াচ্ছি, টিউশন পড়িয়ে যদি ইনকাম হয় সেটা আমার রেভিনিউ রিসিপ্টস। আর ক্যাপিটাল রিসিপ্টস কাকে বলেছিলাম, নরমাল কোর্স অফ বিজনেস নয়, সেখান থেকে যদি টাকা আসে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল রিসিপ্টস। যেমন আমি যদি মার্কার পেনের দোকান খুলি, কিন্তু মার্কার পেনের দোকানটা ভালো মতো চালানোর জন্য ব্যাংকের থেকে লোন নিতে হবে, ঠিক আছে, ব্যাংকের থেকে লোন নিয়ে এটা নরমাল কোর্স অফ বিজনেস নয়, এটা আমার ক্যাপিটাল রিসিপ্টস এর মধ্যে পড়ে। বা ধরো আমার মার্কার পেনের দোকানে হিসাবপত্র করার জন্য কম্পিউটার লাগে বা আমার এসি আছে, তো সেইগুলো বেচে দিয়ে যদি কোনো টাকা পাই সেটা আমার ক্যাপিটাল রিসিপ্টস এর মধ্যে পড়ে। মানে এইগুলো বেচা তো আমার মেন উদ্দেশ্য নয়, মানে এটা তো নরমাল কোর্স এর মধ্যে পড়ে না। এইগুলোই বলেছিলাম। তারপরে বলেছিলাম প্রফিট। প্রফিট জিনিসটা কি, প্রফিট বলেছিলাম যে রেভিনিউ রিসিপ্টস থেকে রেভিনিউ পেমেন্ট বাদ দিলে যা পড়ে থাকে সেটাই হচ্ছে প্রফিট, ঠিক আছে। এটা বলেছিলাম প্রফিট। আর বলেছিলাম প্রফিট ক্যালকুলেট করার সময় ক্যাপিটাল রিসিপ্টস, ক্যাপিটাল পেমেন্ট এইগুলোকে আমরা কনসিডার করব না। বেসিক অ্যাকাউন্টিং টার্মে যে 3টে ক্লাস আমাদের হয়ে গেছে, সেই 3টে ক্লাসের উপর বেস করে একটা শর্ট রিভিশন করে নিই। কেমন ভাবে রিভিশন করব, কিছুক্ষণ আগে তো বোঝালামই, এতদিন পর্যন্ত 3 নম্বর ভিডিওতে কি হয়েছে সেটা একবার অ্যানালাইসিস করে দিলাম তোমাদের সামনে। এইবার 1 নম্বর ভিডিও, 2 নম্বর ভিডিও, 3 নম্বর ভিডিও, মানে বেসিক অ্যাকাউন্টিং টার্মে যে 3টে ভিডিও দিয়েছি তার উপর একটা ছোট্ট একটা রিভিশন করব একটা অঙ্ক দিয়ে, ঠিক আছে। তার মানে তোমাদের ওয়ার্ডগুলো আরো ভালো করে মাথায় ঢুকে যাবে। তো চলো একটা অঙ্ক করা। তো লেখো তোমরা লেখো ক্লাসিফাই whether, লেখো ক্লাসিফাই whether following are, লেখো ক্লাসিফাই whether following are revenue,
following are revenue and capital expenditure. Revenue and capital expenditure. তার পাশে কমা দিয়ে লিখবে revenue and capital receipt. Capital receipts. লিখলাম capital receipts. পয়েন্টগুলোর নাম টোকে একটা একটা করে। এক নম্বর লিখো সেল অফ গুডস, এর অ্যান্সারটা দেখো। তারপর লিখো রেন্ট পেড, রেন্ট পেড। তারপর লিখো স্যালারি পেড। তারপর লিখো পারচেজ অফ গুডস, পারচেসেস অফ গুডস, ঠিক আছে তো? তারপর লিখো পারচেসেস অফ মেশিন। তারপর লিখো পারচেসেস অফ বিল্ডিং। তারপর লিখো পারচেস অফ ফার্নিচার অন ক্রেডিট, purchases of furniture on credit. তারপর লিখো সেল অফ বিল্ডিং। তারপর লিখো সেল অফ মেশিন। তারপর লিখো লোন টেকেন ফ্রম ব্যাংক। তারপর লিখো সেল অফ স্ক্র্যাপ। তারপর লিখো কমিশন রিসিপ্ট। লাস্ট লিখো ফিস রিসিপ্ট। তো দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে ক্লাসিফাই whether following are revenue and capital expenditure, revenue and capital receipts। তো এখানে যে এতগুলো পয়েন্ট বললাম, কত পয়েন্ট? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা। এই যে এখানে 13টা পয়েন্ট আছে, তোমাদের পয়েন্টগুলো দেখে বলতে হবে কোনগুলো রেভিনিউ রিসিপ্ট, কোনগুলো ক্যাপিটাল রিসিপ্টস, কোনগুলো রেভিনিউ পেমেন্ট, কোনগুলো ক্যাপিটাল পেমেন্ট, এইগুলো বলতে হবে। তো এটা বলার আগে তোমরা সবাই জানো রিসিপ্টস কোনটা রেভিনিউ রিসিপ্টস, কোনটা ক্যাপিটাল রিসিপ্টস, কোনটা রেভিনিউ পেমেন্ট, কোনটা ক্যাপিটাল পেমেন্ট। তো দেখো আমি একবার বলে দিই এক্সপেন্ডিচার, আরেকবার বলেছি, আগেও বলেছি আবার বলে দিচ্ছি। এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা রেভিনিউ আর একটা ক্যাপিটাল। কি বলেছিলাম? রেভিনিউ কাকে বলে আর ক্যাপিটাল কাকে বলে? বলেছিলাম বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকাটা বেরিয়ে যাওয়াকে এক্সপেন্ডিচার বলে, ঠিক আছে? যার বেনিফিট আমরা ফিউচারে নিয়ে নিয়েছি, যার বেনিফিট আমরা ফিউচারে নিয়ে নিয়েছি এবং পেমেন্ট করা হয়ে গেছে বা পেমেন্ট করতে হবে, তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার বা রেভিনিউ পেমেন্ট। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাকে বলে? যার পেমেন্ট করে দিয়েছি বা পেমেন্ট করতে হবে কিন্তু বেনিফিট আমরা ফিউচারে নেব, তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা আর কি? আর বলেছিলাম রিসিপ্টস। রিসিপ্টস, রিসিপ্টস কে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা রেভিনিউ রিসিপ্টস আর একটা ক্যাপিটাল রিসিপ্টস, ঠিক আছে? রেভিনিউ রিসিপ্টস কোনগুলো? ইন নরমাল কোর্স অফ বিজনেস। নরমাল কোর্স অফ বিজনেস হলে ধরো আমার যদি মনে হয় আমার মার্কার পেনের দোকান আছে, ঠিক আছে? তো মার্কার পেন বেচে যদি কোনো টাকা রিসিভ করি তা সেটাই হচ্ছে আমার রেভিনিউ রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্টস কোনটা? যেইগুলো আমার নরমাল কোর্স অফ বিজনেস নয়, এরকম কোনো জায়গা থেকে টাকা পাই, যেমন মার্কার পেনের দোকান খুলেছি, আমার দোকানটা ভালো করে চালাতে লোন দরকার, ব্যাংকের থেকে যে লোন নিলাম, এটা আমার নরমাল কোর্স অফ বিজনেস নয়, এটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস। তো দেখো এক একটা করে বলবো। সেল অফ গুডস,
ঠিক আছে, সেল অফ গুডস, গুডস বেচে টাকা পেয়েছি। আগেও বলেছি গুডস বেচে। আচ্ছা আরেকটা জিনিস, এটা বলার আগে বলে দিচ্ছি, তোমরা কোশ্চেনটা পড়েই দেখতে পারবে, কোশ্চেনটা পড়ে তোমাকে বুঝতে হবে বিজনেসের ক্যাশ বক্সে টাকা আসছে নাকি ক্যাশ বক্স থেকে টাকা যাচ্ছে। যদি ক্যাশ বক্সে টাকা আসে তাহলে ভাববে রিসিটস হয়েছে, আর যদি ক্যাশ বক্সে থেকে টাকা বেরিয়ে যায় তাহলে ভাববে এক্সপেন্ডিচার হয়েছে। তো এখানে বলেছে সেল অফ গুডস, গুডস বেচে টাকা পেয়েছি বা গুডস বেচে টাকা এসছে, মানে রিসিটস হচ্ছে। কি রিসিটস? এটা রিসিটস তো দু রকমের হয়, একটা রেভিনিউ রিসিটস, একটা ক্যাপিটাল রিসিটস। গুডস বেচে টাকা আসাকে বলে নরমাল কোর্স অফ বিজনেস, তার মানে এটা কি রিসিটস? এটা রেভিনিউ রিসিটস, ঠিক আছে, এটা রেভিনিউ রিসিটস। এখানে লিখো রেভিনিউ রিসিটস। তাহলে কি বললাম, গুডস বেচে যদি টাকা আসে এটাকে বলে রেভিনিউ রিসিটস। কারণ রেভিনিউ রিসিটস কি বলেছিলাম, এই যে রেভিনিউ রিসিট, রেভিনিউ রিসিট বলেছিলাম নরমাল কোর্স অফ বিজনেস থেকে যদি টাকা আসে, গুডস বেচে নরমাল কোর্স অফ বিজনেস, এটা আমার রেভিনিউ রিসিটস। তারপর কি বলেছে, রেন্ট পেড, রেন্ট পেড। ধরো আমি যে মার্কেটের দোকানটা খুলেছি আমার নিজস্ব কোনো জায়গা নেই, তার মানে কারো বাড়ি ভাড়া নিয়ে বিজনেসটা করছি, তা যার থেকে বাড়ি ভাড়া নিয়ে তাকে তো প্রতি মাসে একটা, বাড়ির মালিককে তো প্রতি মাসে একটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে, তার মানে কি তার থেকে পেমেন্ট করেছি। পেমেন্ট করেছি মানে কি রিসিটস হচ্ছে না এক্সপেন্ডিচার? পেমেন্ট করেছি মানে এক্সপেন্ডিচার, ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে গেছে, এটা তো বোঝা গেল এটা এক্সপেন্ডিচার। কি এক্সপেন্ডিচার? রেভিনিউ না ক্যাপিটাল? এর বেনিফিট যদি নিয়ে নিই, ঠিক আছে, রেন্টের বেনিফিট যদি নিয়ে নিই তার মানে রেভিনিউ এক্সপেন্ডিচার, আর আমরা বেনিফিট নিয়ে নিয়েছি। রেন্ট পেড মানে শুধু রেন্ট পেড মানে বুঝতে হবে যে আমি কারেন্ট ইয়ারে বেনিফিট নিয়ে নিয়েছি, তার মানে কি এটা রেভিনিউ এক্সপেন্ডিচার বা তুমি পেমেন্টও লিখতে পারো। নেক্সট বলেছে কি স্যালারি পেড, ঠিক আছে, স্যালারি পেড এটারও বেনিফিট নিয়ে নিয়েছি, কারেন্ট ইয়ারে বেনিফিট নিয়ে নিয়েছি, তো কারেন্ট ইয়ারে বেনিফিট নিলে তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে, রেভিনিউ এক্সপেন্ডিচার। নেক্সট নেক্সট বলেছে পারচেজ অফ গুডস, গুডস কিনেছি, গুডস কিনতে গেলে কি হয়, গুডস কিনলে ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে যায়, ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে যায়, মানে এটা এক্সপেন্ডিচার হচ্ছে। কি ধরনের এক্সপেন্ডিচার? রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ গুডস কিনলে তার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিই, ঠিক আছে। তো এটা কি হবে, এটাও রেভিনিউ এক্সপেন্ডিচার। নেক্সট কি বলছে পারচেজ অফ মেশিন, মেশিন কি? মেশিন হচ্ছে মেশিন, পারচেজ অফ মেশিন, মেশিন কিনেছি, মেশিন কিনতে গেলে কি হবে, ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে যায়। এবার দেখতে হবে এর বেনিফিট কি কারেন্ট ইয়ারে নিয়েছি নাকি ফিউচারে নেব। মেশিন হচ্ছে এমন একটা জিনিস এর বেনিফিট আমরা ফিউচারে নিই। মেশিন হচ্ছে আমার এমন এক ধরনের অ্যাসেট, মেশিন হচ্ছে এক ধরনের অ্যাসেট, এর বেনিফিট আমরা ফিউচারে নিই। আর কোনো কিছুর বেনিফিট ফিউচারে নিলে তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এখানে লিখি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো হয়ে গেল। তারপরে পারচেজ অফ বিল্ডিং, বিল্ডিং তো বুঝতেই পারছো বিল্ডিং, তো বিল্ডিং কিনেছি, বিল্ডিং কিনতে গেলে কি হবে, ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, এক্সপেন্ডিচার। কি ধরনের এক্সপেন্ডিচার, রেভিনিউ না ক্যাপিটাল? এটা বিল্ডিং হচ্ছে আমার এক ধরনের অ্যাসেট, ঠিক আছে। আমরা কি বলেছিলাম, যার বেনিফিট আমরা ফিউচারে নিই, যার বেনিফিট আমরা ফিউচারে নিই তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো বিল্ডিং এর বেনিফিট তো ফিউচারে নেব, এটাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা তারপরে হচ্ছে পারচেজ অফ ফার্নিচার অন ক্রেডিট, ফার্নিচার তো বুঝতেই পারছো, ঘরে বসার যে ফার্নিচার গুলো থাকে বা দোকানে বিজনেসে যে ফার্নিচার বসার চেয়ার টেবিল এইগুলো, ঠিক আছে। তো ফার্নিচার, ফার্নিচারও আমার এক ধরনের অ্যাসেট, এর বেনিফিট আমরা ফিউচারে নেব, ঠিক আছে। এমন নয় যে ফার্নিচার শুধু আমরা এই বছরই ইউজ করতে পারবো, ফিউচারের বেনিফিট পাবো, যার বেনিফিট ফিউচারে পাবো তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এটা হচ্ছে তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার লিখে দাও। সে আমি ক্রেডিটে কিনি আর ক্যাশে কিনি ম্যাটার করে না, ম্যাটার করে না, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্রেডিটে কিনেছি মানে কি আজকে কিনে নিয়েছি পরে পেমেন্ট করবো, তো আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলাই ছিল সে পেমেন্ট করি বা পেমেন্ট করা বাকি থাকুক, দুটোই আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করব। সেল অফ বিল্ডিং, বিল্ডিং বেচে টাকা এসেছে, ঠিক আছে। ধরো আমি মার্কার পেনের দোকান খুলেছি, এ বলেছে কি মার্কার পেনের দোকান খুলেছি, বলেছে বিল্ডিং বেচে টাকা এসেছে, এটা কি আমার মেন নরমাল কোর্স? এটা কি আমার নরমাল কোর্স? তো এটা আমার কাজ তো মার্কার পেন বেচা, বিল্ডিং বেচে টাকা এসেছে, ঠিক আছে। বিল্ডিং বেচে টাকা আসে, এটা কিন্তু আমার নরমাল কোর্সের মধ্যে পড়ে না, ঠিক আছে। তাহলে এটা কি রিসিটস হবে, এটা ক্যাপিটাল রিসিটস বা ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি কোনো টাকা পায়, ক্যাপিটাল অ্যাসেট, বিল্ডিং তো আমার ক্যাপিটাল অ্যাসেট, এটা তো আগেই লিখলাম বিল্ডিং, বিল্ডিং তো তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো বেচে যদি কোনো টাকা পায় সেটা ক্যাপিটাল রিসিটস এর মধ্যেই পড়ে। তো এখানে কি করব, এটা লিখব ক্যাপিটাল রিসিটস। তাহলে সেল অফ মেশিন, মেশিন বেচে টাকা পেয়েছি, এটাও তো নরমাল কোর্স অফ বিজনেস এর মধ্যে পড়ে না, তার মানে এটাও ক্যাপিটাল রিসিটস। নেক্সট হচ্ছে লোন টেকেন ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে লোন নিই, ব্যাংকের থেকে লোন নিলে বিজনেসের ক্যাশ বক্সে টাকা আসবে, কিন্তু এটা কি নরমাল কোর্স অফ বিজনেস? এটা নরমাল কোর্স অফ বিজনেস না, নরমাল কোর্স অফ বিজনেস থেকে যদি ইনকাম না হয় তার মানে এটা ক্যাপিটাল রিসিটস এর মধ্যে পড়বে, তাহলে এটাও লিখবো ক্যাপিটাল রিসিটস।
তারপরে সেল অফ স্ক্র্যাপ, এটা তো আগেও শুনেছো। সেল অফ স্ক্র্যাপ থেকে ঘরে অনেক পেপার থাকে, বই খাতা, পুরনো বই খাতা থাকে, সেইগুলো আমরা ফেরিওয়ালাদের কাছে বেচে দিই, ঠিক আছে? সেখান থেকে যদি কোনো ইনকাম হয় এটা রেভিনিউ রিসিপ্ট, এটা নরমাল কোর্স অফ বিজনেসের মধ্যে পড়ে। কি লিখলাম? রেভিনিউ রিসিপ্ট। নেক্সট কি বলেছে? কমিশন রিসিপ্ট। কমিশন রিসিপ্ট, ঠিক আছে? কমিশন রিসিপ্টটা কিসের মধ্যে পড়বে? নরমাল কোর্স অফ বিজনেস, ঠিক আছে? নরমাল কোর্স অফ বিজনেস, তাই এটা রেভিনিউ রিসিপ্ট। নেক্সট বলতে ফিস রিসিপ্ট। দেখো আমি যে তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে, আমি যে তোমাদের পড়াচ্ছি, তো পড়িয়ে কি পাবো? প্রতি মাসে আমি একটা ফি পাবো, ঠিক আছে? এটাই তোমার মেইন কাজ, ঠিক আছে? অ্যাজ এ টিচার আমি তোমাদের প্রতি মাসে পড়াচ্ছি, তার বদলে তোমরা আমাকে পেমেন্ট করছো, এটাই তোমার মেইন কাজ, ঠিক আছে? টিউশন ফিটা আমার কাছে কি? এটা আমার রেভিনিউ রিসিপ্ট, এটাই আমার নরমাল কোর্স অফ বিজনেস। তো বুঝতে পারলে এটা টুকে না এগুলো। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা তোমাদের প্রত্যেকেরই জানা, ঠিক আছে? প্রত্যেকেরই এই টপিকটা জানা, সেই টপিকটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটার নাম কি জানো? টপিকটার নাম হচ্ছে ডিসকাউন্ট। তোমরা ছোট থেকে শুনে আসছো ডিসকাউন্ট জিনিসটা কি, ঠিক আছে? তোমরা পুজোর সময় কোন শপিং মলে যদি কেনাকাটি করতে যাও, তো দেখো তো দেখবে বাইরে লেখা থাকে এই পুজো সেল বা চৈত্র মাসের সেল উপলক্ষে এত % ডিসকাউন্ট লেখা থাকে। বা তোমরা কোনো দোকানে যে কোনো একটা প্রোডাক্ট কিনতে যাও, তোমরা তো জানতে চাও যে এইটার উপর কত % ডিসকাউন্ট। বাদ দাও না, তোমরা যে কমার্সের বই কিনতে যাবে, তোমরা যদি বই কিনতে যাও দেখবে বইয়ের যা দাম থাকে তার থেকে একটু কম দাম নেয়, মানে যে এই বইয়ের উপর 10% ডিসকাউন্ট আছে, ঠিক আছে? বা ধরো এই যে ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, এই ক্যালকুলেটরটা যা দাম, তোমরা যখন ক্যালকুলেটর পছন্দ হলো ক্যালকুলেটর কিনতে যাবে, তো কিনতে গিয়ে তোমরা দোকানে যাবে, দিয়ে দেখবে ক্যালকুলেটরের প্রিন্ট কত আছে, প্রিন্ট দেখবে প্রিন্ট লেখা আছে, ধরো এই প্রিন্ট আছে 250, তো তুমি বললে আমাকে কত দিতে হবে, বললো 10% কম দিলেই হবে, তো মানে কি 10% তোমাকে কি দিল? ডিসকাউন্ট দিল, ঠিক আছে? ডিসকাউন্ট মানে বুঝতে পারছো, তোমাকে একটা ছাড় দিল, তো জিনিসটা বোঝাবো। বা ধরো আমি স্টুডেন্ট পড়াই, আমার মার্কার পেন লাগবে, ঠিক আছে? আমি বোর্ডে হোয়াইট বোর্ডে পড়াই, আমার মার্কার পেন লাগবে, তো আমি একটা দোকানে চলে গেছি মার্কার পেন কিনতে। আমি বলেছি যে আমার একটা মার্কার পেন দাও, আমি বললাম কত একটা মার্কার পেনের দাম? বললো একটা মার্কার পেনের দাম 25 টাকা। আমি 25 টাকা দিলাম, ও আমাকে একটা মার্কার পেন দিল, ঠিক আছে? বেশ কিছুদিন পরে আমি দেখলাম যে মানে একটা একটা করে মার্কার পেন নিয়ে আমার লাভ হচ্ছে না, আমি একবার অনেকগুলো নিয়ে আসি। তো দোকানে গেলাম, আমি বললাম আমার 4টে মার্কার পেন লাগে, তো একটা মার্কার পেনের দাম যদি 25 টাকা হয়, তাহলে 4টে মার্কার পেনের দাম কত হবে? 100 টাকা। তো আমি বললাম আমি যে 4টে মার্কার পেন নিচ্ছি, কিছু কি কম দিতে হবে? বলছে ঠিক আছে, 4টে মার্কার পেন নিচ্ছি যখন, তোমাকে 90 টাকা দিতে হবে। আচ্ছা, আমি যে একটা মার্কার পেন নিই তাহলে আমাকে 25 টাকা দিতে হচ্ছে, কিন্তু 4টে মার্কার পেন নিলে কত দিতে হচ্ছে? আমাকে 90 টাকা দিতে হচ্ছে। 100 টাকার বদলে 90 টাকা দিতে হচ্ছে। কত টাকা ডিসকাউন্ট পেয়ে গেলাম? 10 টাকা কম দিতে হলো, ঠিক আছে? এই যে এই ডিসকাউন্টটা, এই যে ডিসকাউন্টের কথা বললাম না, এটাকে বলে কোয়ান্টিটি ডিসকাউন্ট। মানে কি, আমি যখন একটা নিচ্ছিলাম আমাকে 25 টাকা দিতে হচ্ছিল, কিন্তু 4টে নিলে 90 টাকা। তার মানে কি, যত বেশি কিনছিলাম আমার ডিসকাউন্ট দিচ্ছিল। আমার ডিসকাউন্ট কিন্তু শুধু যে প্রাইসের উপর হয়, ঠিক আছে? ডিসকাউন্ট কোয়ান্টিটির উপরে হয়, ঠিক আছে? ডিসকাউন্ট কোয়ান্টিটির উপরে হয়, আবার ভ্যালুর উপরে হয়, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম। ধরো তোমরা দেখবে তোমার স্প্যানাকে দেখবে অনেকে কেনাকাটি করে, দেখবে যেখানে কিছু কিছু জায়গায় আছে যেখানে তোমার বার্গেনিং করা যায়। বার্গেনিং মানে কি, দর কষাকষি। তুমি ধরো একটা দোকানে গেলে, একটা ধরো প্যান্ট কিনতে গেলে, ঠিক আছে, প্যান্ট বা ট্রাউজার কিনতে গেলে, ট্রাউজারের দাম ধরো 1000 টাকা, ঠিক আছে? তো তুমি ধরো বার্গেনিং করলে, ওটা বার্গেনিং করে দামটা কম নিল, ঠিক আছে? 1000 টাকা তোমাকে বলেছিল, সেটা বার্গেনিং করে ধরো তোমার 900 টাকায় করলো, ঠিক আছে? তার মানে কি 100 টাকা তোমাকে ছাড় দিয়ে দিল না? এটাই হচ্ছে ডিসকাউন্ট। তো জিনিসটা আশা করি বুঝতে পেরে ডিসকাউন্ট জিনিসটা কি আরো ডিটেইলসে আসবো। তো লেখো ডিসকাউন্ট সম্পর্কে একটা লাইন লিখে নাও, ডিসকাউন্ট বলতে কি বলতে চেয়েছে। লেখো ডিসকাউন্ট, ঠিক আছে? ডিসকাউন্টকে বাংলায় বলে ছাড়, ডিসকাউন্টকে বাংলায় বলে ছাড়, ঠিক আছে? কিছু কম দিতে হবে, এটাই হচ্ছে ছাড়। দেখো when customers are allowed, when customers are allowed, when customers are allowed concession, ঠিক আছে? when customers are allowed concession, ঠিক আছে? ব্র্যাকেটে লিখো রিবেট। এই কনসেশন মানে হচ্ছে ছাড়, এই কনসেশন মানে হচ্ছে ছাড়। ব্র্যাকেটে লিখো রিবেট। in the price of goods, in the price of goods, in the price of goods or services, or services,
or from amount payable, or from amount payable, ঠিক আছে, it is called discount, it is called discount। it is called discount। তাহলে দেখো কি লেখা আছে, লেখা আছে যে when customer are allowed concession, যখন আমরা কাস্টমারদের কনসেশন এলাও করি, কনসেশন মানে ছাড়, ছাড় দিই, যখন আমরা মানে আজকে যদি আমি একটা দোকান খুলি, দোকানে যে সমস্ত কাস্টমার আসবে তাদেরকে যদি আমি কনসেশন দিই, তাদেরকে যদি আমি ছাড় দিই, ঠিক আছে, কিসের উপর ছাড় দেবো, ইন দা প্রাইস অফ গুডস, ঠিক আছে, ওরা যেই গুডসটা কিনতে আসে সেই গুডস এর উপর দিয়ে ছাড় দিই, অর সার্ভিসেস, যে গুডস কিনতে আসলে যে ছাড় দেওয়া অন্য কথা নেই, ধরো কেউ ধরো সার্ভিস রিলেটেড, ধরো যে ডক্টর আছে, ডক্টররা কি দেয়, সার্ভিস দেয়, আমরা টিচাররা কি দিই, সার্ভিস দিই, লয়াররা সার্ভিস দেয়, তো সার্ভিসের উপর যদি কোনো ছাড় দেওয়া হয়, ঠিক আছে, সেটাকেও তোমার ডিসকাউন্ট বলে। তো শুধু যে গুডস এর উপরই ছাড় দেবে এমন কথা নেই, সার্ভিসের উপরও ছাড় দেওয়া হতে পারে। অর ফ্রম অ্যামাউন্ট পেমেন্ট, বা কেউ ধরো টাকাটা পেমেন্ট যখন করছে তখন যদি ছাড় দেওয়া হয়, এই পুরোটাকেই বলে ডিসকাউন্ট। তো এর পরের লাইন দেখো, there are two types of discount, দেখো there are two types of discount, there are two types of discount, বলছে ডিসকাউন্ট আমাদের দু ধরনের হয়। এটা হয়তো তোমরা জানো না, তোমরা ডিসকাউন্ট জিনিসটা জানতে না, ডিসকাউন্ট যে বেসিক জিনিসটা জানতে, তোমরা ধরো কোনো একটা দোকানে কোনো একটা প্রোডাক্ট কিনতে গেছো, ঠিক আছে, তো তারপর ধরো সেই প্রোডাক্টটার দাম যদি 1000 টাকা থাকে, তোমাদের থেকে নিল 900 টাকা, মানে 100 টাকা কম দিতে হলো, এটা ডিসকাউন্ট, এটা জানো। কিন্তু ডিসকাউন্ট কত রকমের হয় এই জিনিসটা তোমরা জানো না, এটা অ্যাকাউন্টস বলছে কি ডিসকাউন্ট আমাদের দু ধরনের হয়, বলে देयर আর টু টাইপস অফ ডিসকাউন্ট, such as, ঠিক আছে, তো এ দিয়ে লিখছি টেড ডিসকাউন্ট, এ দিয়ে লিখছি টেড ডিসকাউন্ট, ঠিক আছে, তো আর বি দিয়ে লিখছি ক্যাশ ডিসকাউন্ট, বি দিয়ে লিখছি ক্যাশ ডিসকাউন্ট। ধরো আমি ধরো একটা বিজনেস করছি, এতক্ষণ কি কি অনেক উদাহরণ দিলাম, মুদিখানা দোকানের উদাহরণ দিলাম, আমার মার্কার পেনের দোকান আছে সেটাও উদাহরণ দিলাম। সাপোজ ধরো আমি একটা বিজনেস ওপেন করেছি, সেটা বিজনেসটা কিসের বিজনেস, গার্মেন্টস এর বিজনেস, কিসের বিজনেস, গার্মেন্টস এর বিজনেস। তো ধরো আমার বিজনেসের একটা শোরুম আছে, এটা ড্র করছে একটা শোরুম, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে একটা গেট, ঠিক আছে, এখানে ধরো শোরুম মানে এটা হচ্ছে আমার পুরো বিজনেস, ঠিক আছে, এই বিজনেসে কি কি আছে, আমার সমস্ত গার্মেন্টস পাওয়া যায়, ঠিক আছে, গার্মেন্টস পাওয়া যায়, কি পাওয়া যায়, তোমার টি শার্ট পাওয়া যায়, শার্ট পাওয়া যায়, ট্রাউজার পাওয়া যায়, আর এক্সট্রা যেমন গার্মেন্টসে যা যা জিনিস পাওয়া যায় সব পাওয়া যায়, ঠিক আছে। তো এই বিজনেসটা কে ওপেন করেছে, আমি ধরো এই বিজনেসটা ওপেন করেছি, ঠিক আছে, এই বিজনেসটা ধরো আমি ওপেন করেছি। তো ধরো দোকানের পাশ থেকে ধরো একটা স্টুডেন্ট যাচ্ছে, ঠিক আছে, আমার একটা স্টুডেন্ট, চেনা জানা স্টুডেন্ট যাচ্ছে, ঠিক আছে, আমাকে দেখে দোকানের ভিতর ঢুকলো, তো কথাবার্তা বললো, তো আমি বললাম নতুন একটা দোকান খুলেছি, পুজোর সময় যদি তোদের কোনো কেনাকাটির দরকার থাকে তো আসতে পারিস, ঠিক আছে। তো বেশ কিছুদিন পর ও আসলো দোকানে, পুজোর সময় আসলো, ও একটা শার্ট টাঙানো ছিল, একটা শার্ট টাঙানো ছিল, ঠিক আছে, দোকানে একটা ধরো এই একটা শার্ট, খুব সুন্দর একটা দেখতে শার্ট টাঙানো ছিল, এবং খুব দেখেও পছন্দ হয়েছে, স্টুডেন্টটা দেখে পছন্দ হয়েছে, তো শার্টটা দেখে বারবার করে দেখছে শার্টটার দাম কত, ঠিক আছে, তো তখন আমি ওর সামনে গিয়ে বললাম, সামনে ওর সঙ্গে কথাবার্তা বললাম, কি শার্টটা কি সব পছন্দ, বলছে হ্যাঁ স্যার শার্টটা খুব পছন্দ, কিন্তু বললো তাহলে নিয়ে নে, আমি বললাম নিয়ে নে, তো বললো যে শার্টটার দাম অনেক দাম, এত টাকা দিয়ে নিতে পারবো না। তো তখন আমি দেখলাম শার্টটার দাম কত, তো শার্টটার দাম দেখলাম 2000 টাকা, ঠিক আছে, 2000 টাকা শার্টটার দাম কত দেখলাম, 2000 টাকা। যে আমি কি করে দেখলাম শার্টটার দাম, তোমরা দোকানে যখন কেনাকাটি করতে দেখতে পারো যে কোনো যে গার্মেন্টস কেনো, সেই গার্মেন্টস এর পেছনে একটা ট্যাগ লাগানো থাকে, একটা ট্যাগ লাগানো ছিল, ট্যাগ দেখলাম, ট্যাগে লেখা ছিল কত, তো ট্যাগটা দেখলাম, ট্যাগে লেখা ছিল কত টাকা, ট্যাগে লেখা ছিল তোমার 2000, ঠিক আছে, এই যে ট্যাগে লেখা ছিল এটাকে বলে এমআরপি, ঠিক আছে, এটাকে বলে এমআরপি, ঠিক আছে, কত লেখা ছিল এমআরপি 2000, ঠিক আছে, ট্যাগ দেখলাম কত, ট্যাগ দেখলাম 2000, তো স্টুডেন্টটাও দেখেছিল 2000। এমআরপি মানে কি, এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, অর্থাৎ আমি এর চেয়ে বেশি দামে শার্ট বেচতে পারবো না, ম্যাক্সিমাম 2000 এ বেচতে পারবো, ঠিক আছে, এটা যে ট্যাগ লাগানো ছিল, আমি বললাম তোর পছন্দ হলে তুই নে না, তারপর দাম কি পরে দেখা যাবে। তো তখন ও বললো ঠিক আছে এটা নেবো, তো বলছি যে কত টাকায় পাবো, আমি বললাম তুই কত টাকা দিতে চাস, বলছি তুই এই শার্টটার জন্য তুই কত টাকা তুই বাজেট ফিক্সড করেছিস, বলছে তো আমি তো 100 টাকা বাজেট ফিক্সড করেছি। আরে যেই শার্টের এমআরপি 2000 টাকা, ও বাজেট ফিক্সড করেছে 100 টাকা, কোনোদিনও শার্ট পাবে সেই শার্টটা 2000 টাকার এমআরপি যেখানে 2000 সেখানে 100 টাকা কোনোদিন হবে না। তখন কি ওই যে কাস্টমার আর আমি দুজনের মধ্যে একটা দর কষাকষি হয়, মানে বার্গেনিং হবে, তোমরা জানো না দোকানে যখন কোনো কিছু কিনতে যাও তো বার্গেনিং করো না,
তো দোকানদার একটা তো রেট বলে দেয়, তারপরে তোমরা বার্গেনিং করো, ঠিক আছে? যেই রেটে তোমাদের যদি পছন্দ হয় তোমরা সেই রেটে কেনো, বা দোকানদার যদি পছন্দ হয় দোকানদার সেই রেটে বেচে। তো ধরো ও একটা রেট বললো, আমি একটা রেট বললাম, ঠিক আছে? আবার ও একটা রেট বললো, আমি একটা রেট বললাম, ঠিক আছে? এবার ধরো আমি একটা রেট বললাম, ওর পছন্দ হলো, চলে গেল, ঠিক আছে? তো এরকম ব্যাপার হতে পারে। কিন্তু একটা সময় পর দেখলাম দুজনের মধ্যে একটা রেটটা ফিক্সড হয়ে গেল, রেট ফিক্সড হয়ে গেল, আমি যেই রেট বললাম, ঠিক আছে, আবার ও সেই রেটে পছন্দ হয়ে গেল। সেই রেটটা কত? সাপোজ ধরো রেটটা ধরো 1000 টাকা, ঠিক আছে? 1000 টাকায় ফিক্সড হয়ে গেল। কত টাকায় ফিক্সড হয়ে গেল? 1000 টাকায় ফিক্সড হয়ে গেল। তাহলে ও 1000 টাকায় কিনে নিল। তার মানে আমি এই যে টি-শার্টটা, যে শার্টটা 2000 টাকা ছিল, 2000 টাকা শার্টটা আমি কত টাকায় বেচে দিলাম? ওকে আমি 1000 টাকায় বেচে দিলাম, ঠিক আছে? 2000 টাকা শার্টটা আমি ওকে 1000 টাকায় বেচে দিলাম। তাহলে ও কত টাকায় কিনলো? ও 1000 টাকায় কিনলো। আমি বেচলাম 1000 টাকায়, ও কিনলো কত টাকায়? 1000 টাকায় কিনলো। তার মানে 2000 টাকা শার্টটা, আচ্ছা আমি কোথাও যদি একটু চেঞ্জ করে দিই, একটু চেঞ্জ করে দিই, এর অ্যামাউন্টটা না, অ্যামাউন্টটা আমি একটু চেঞ্জ করে দিলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা 1100 করে দিই, 1100 করে দিই। তার মানে কি, যে শার্টটার এমআরপি ছিল 2000, সেই শার্টটা আমি ওকে 1100 টাকায় বেচলাম, বা আমি বললাম তোমাকে শার্টটা আমি 1100 টাকায় বেচবো। তার মানে কত টাকা কম দামে বেচলাম? কত টাকা কম দামে বেচলাম? 900 টাকা। 900 টাকা কম দামে বেচলাম। এই যে 900 টাকা, যাকে যে এই স্টুডেন্টটাকে যে 900 টাকা কম দামে যে বেচলাম, মানে ও কত টাকা, ওকে কত টাকায় বেচলাম? 1100 টাকায়। তার মানে কি ও 900, ওকে 900 টাকা ছাড় দিয়ে দিলাম। এই ছাড়টাকে কি বলে, অর্থাৎ এই ডিসকাউন্টটাকে কি বলে? এই ডিসকাউন্টটাকে বলে টেড ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটাকে বলে টেড ডিসকাউন্ট, ঠিক আছে? এই ডিসকাউন্টটাকে বলে কি? টেড ডিসকাউন্ট। তার মানে এই যে 2000 টাকা, এটা হচ্ছে গ্রস সেল, ঠিক আছে? এটা যে গ্রস সেল, আমি এই দামে ম্যাক্সিমাম আমি এত টাকা দিয়ে শার্টটা বেচতে পারবো, ঠিক আছে? এটা গ্রস সেল। কিন্তু আমি কত টাকায় বেচলাম? 1100 টাকায়। এটাকে বলে নেট সেল, ঠিক আছে? আমরা যে অ্যাকাউন্টসে যে এন্ট্রি করব না, আমরা অ্যাকাউন্টসে কখনো গ্রস সেল রেকর্ড করতে পারি না। অ্যাকাউন্টসে গ্রস সেল রেকর্ড করতে পারি, অ্যাকাউন্টসে কোন সেল রেকর্ড করব? নেট সেল। এটা আমি আমার দিক থেকে বললাম, ঠিক আছে? কিন্তু যে কাস্টমার যে গুডসটা কিনতে আসলো, সে তার বইতে কোনটা এন্ট্রি করবে? ও কত টাকায় রেকর্ড করবে? ও 2000 টাকায় রেকর্ড করবে নাকি 1100 টাকায় রেকর্ড করবে? ও যত টাকায় কিনেছে তত টাকায় রেকর্ড করবে। ও কিনেছে কত টাকা দিয়ে? 1100 টাকা। তো 1100 টাকায় রেকর্ড করবে। তবে তোমরা একটা জিনিস বুঝতে পারবে, টেড ডিসকাউন্ট কিন্তু অ্যাকাউন্টসে আসে না। টেড ডিসকাউন্ট কখনোই অ্যাকাউন্টসে আসে না। টেড ডিসকাউন্ট কখনো অ্যাকাউন্টসে আসে না। এরপরে ডিটেইলস জানতে পারবে টেড ডিসকাউন্ট কেন অ্যাকাউন্টসে আসে না। তার মানে তোমরা দেখো, তোমরা ধরো কোনো একটা দোকানে গেছো, টি-শার্ট, একটা টি-শার্ট থেকে পছন্দ, টি-শার্টের দাম আছে ধরো 600 টাকা, ঠিক আছে? 600 টাকা। তুমি বার্গেনিং করলে, বার্গেনিং করে তো দাঁড়ালো কি, টি-শার্টটার দাম দাঁড়ালো 350 টাকা। তার মানে কি, দোকানদারকে তুমি 350 টাকা দিলে, ও তোমাকে টি-শার্টটা দিয়ে দিল। তার মানে কত টাকা তোমাকে কম দিল? 150 টাকা। এই 150 টাকাকে বলে টেড ডিসকাউন্ট। বা যদি আমি বইয়ের কথা বলি, তোমাদের যে অ্যাকাউন্টস বুক, ঠিক আছে? অ্যাকাউন্টস বুকটা তুমি যখন খুলবে দেখবে একটা এমআরপি লেখা থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস ধরো লেখা আছে ওটা 300 টাকা, ঠিক আছে? তো দোকানদার বললো তোমাকে 10% ডিসকাউন্ট দেবো। তার মানে কত? 300 টাকা 10% 30 টাকা। তাহলে তোমার থেকে কত টাকা? 270 টাকা। 270 টাকা। ওই যে দোকানদার যে তোমাকে 270 টাকায় বইটা বেচলো, ও ওর বইতে, দোকানদার তার বইতে 270 টাকা দেখাবে, তুমি আবার তোমার বইতে 270 টাকায় দেখাবে। 300 টাকা কেউ দেখাবে না। অর্থাৎ টেড ডিসকাউন্ট অ্যাকাউন্টসে এন্ট্রি হয় না। তো এই টেড ডিসকাউন্ট সম্পর্কে একটা কথা লিখে নাও। লেখো, টেড ডিসকাউন্ট, কি লিখবে? লেখো, ইট ইজ কনসেশন, ইট ইজ কনসেশন, কনসেশন মানে হচ্ছে ছাড়, ঠিক আছে? ইট ইজ কনসেশন অ্যালাউড বাই সেলার, অ্যালাউড বাই সেলার, অ্যালাউড বাই সেলার on the basis of, on the basis of either quantity or value of sales, either quantity or value of sales, or value of sales, full stop. Sales are recorded in account, full stop দিয়ে লেখো, sales are recorded in account at net sale price, at net sale price. এই নেট সেল প্রাইসের ব্র্যাকেটে লেখো গ্রস সেল মাইনাস টেড ডিসকাউন্ট।
Similarly, purchases are recorded. Similarly, purchases are recorded. Similarly, purchases are recorded at net purchase price. At net purchase price. Net purchases price. Full stop. तो नेट परचेस प्राइस पे बैठे लिखे रखो ग्रॉस परचेसेस माइनस पेड डिस्काउंट। अच्छा पैरा चेंज করে লিখো इन अदर वर्ड्स पैरा चेंज করে লিখো इन अदर वर्ड्स paid discount is not recorded. Paid discount is not recorded. Paid discount is not recorded in the books of account at all. In the books of account at all. তো দেখো কি লেখা আছে, এমন কিছু কঠিন জিনিস লেখা নেই, আগেই বুঝিয়ে দিয়েছি, জাস্ট এবার লেখাটা আছে, না বোঝালেও হয়ে যায়, তবু একবার বলে দিচ্ছি। টেড ডিসকাউন্ট, ঠিক আছে, টেড ডিসকাউন্টটা কি? ইট ইজ কনসেশন। কনসেশন মানে কি বলেছি, আগেই বলেছি ছাড়। কনসেশন মানে ছাড়, ডিসকাউন্ট মানেই ছাড়, ঠিক আছে, ডিসকাউন্ট মানেও ছাড়। তো বলছি ইট ইজ কনসেশন অ্যালাউড বাই সেলার। তো আজকে আমি একটা দোকান খুলেছি, ঠিক আছে, আমার দোকানে কোনো কাস্টমার যদি কোনো গুডস কিনতে আসে, ঠিক আছে, তার ছাড়টা কে দেবে? আমি দেবো না ও দেবে? ও কি করে ছাড় দেবে? আমিই তো ছাড় দেবো। তাই লিখেছি ইট ইজ কনসেশন অ্যালাউড বাই সেলার, যে সেলার সেই কনসেশন দেবে, ঠিক আছে, অন দা বেসিস ইদার কোয়ান্টিটি অর ভ্যালু অফ সেল। তো ধরো আমি যেটা বলছিলাম, আমার কিসের দোকান, আমার ধরো গার্মেন্টস এর দোকান, কোনো একটা স্টুডেন্ট ধরো আমার কাছে টি-শার্ট কিনতে এসেছে, ঠিক আছে, টি-শার্টের দাম কত বলেছিলাম? 2000 টাকা, ঠিক আছে, ওকে 900 টাকা ডিসকাউন্ট দিলাম, ওর থেকে কত নেব? ওকে বললাম ঠিক আছে এই টি-শার্টটা তোকে আমি 1100 টাকায় বেচে দিলাম, তাহলে ওর থেকে আমি 1100 টাকা নিলাম, তাহলে 900 টাকা ওকে ছাড় দিয়ে দিলাম। এই যে ছাড়টা করলাম, এই ছাড়টা কিসের উপর দিলাম? এটা আমরা ওই যে প্রোডাক্টটার যে দাম, ওই টি-শার্টটার যে দাম ছিল 2000 টাকা, তার উপর দিলাম। এই ছাড়টাকে কি বলে? এটাকে বলে ভ্যালু অফ সেল। সেলের মানে টি-শার্টের দামের উপর দিলাম, টি-শার্টের দামের উপর ডিসকাউন্ট দিলাম। কিন্তু কখনো কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম, ধরো আমি একটা দোকানে একটা মার্কার পেন কিনতে গেছি 25 টাকা বলেছে, ঠিক আছে, যখন চারটে মার্কার পেন কিনবো কত টাকা বললো? 90 টাকা, তাহলে 10 টাকা ছাড় দিল না? চারটে মার্কার পেন যখন একবারে কিনলো তখন 10 টাকা ছাড় দিল। এটাকে বলে কোয়ান্টিটি ডিসকাউন্ট। ছাড়টা যে শুধুমাত্র ভ্যালুর উপরই হয় এমন কোনো কথা নেই, কোয়ান্টিটির উপরও ছাড় হয়। এই দুটো ছাড়কেই বলে তোমার টেড ডিসকাউন্ট। সেলস আর রেকর্ডেড ইন অ্যাকাউন্ট এট নেট সেল প্রাইস, ঠিক আছে। তো আমি অ্যাজ আ সেলার, আমার যে দোকান আছে, আমি যাকে গুডস সেল করব না, আমি যাকে গুডস সেল করব, ধরো কোন একটা স্টুডেন্ট আসলো টি-শার্ট কিনতে, ওকে যে আমি কত টাকায় বেচলাম, আমি ওকে টি-শার্টটা কত টাকায় বেচলাম? 2000 টাকা টি-শার্ট 1100 টাকায় বেচলাম, ঠিক আছে, তাহলে আমি আমার বইতে কত দেখাবো? 2000 টাকা দেখাবো না 1100 টাকা দেখাবো? 1100 টাকা দেখাবো। তাই লিখেছি সেলস আর রেকর্ডেড ইন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টসে সেল রেকর্ড করব, নেট সেল রেকর্ড করব, গ্রস সেল না। নেট সেল মানে গ্রস সেল থেকে টেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর। একই ভাবে যাকে, যে স্টুডেন্টটাকে যখন আমি টি-শার্টটা বেচলাম, ওর বইতে কত টাকা রেকর্ড করবে? ও 2000 টাকা রেকর্ড করবে নাকি 1100 টাকা? কারণ ও তো আমার থেকে 1100 টাকা দিয়ে কিনেছে, ও 1100 টাকা রেকর্ড করবে, তার মানে ও নেট পারচেজ দেখাবে। তাই লিখেছি গ্রস পারচেজ থেকে টেড ডিসকাউন্ট বাদ দেবো। অন্যভাবে যদি আমি বলি, ইন আদার ওয়ার্ডস টেড ডিসকাউন্ট ইজ নট রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, ঠিক আছে, এট অল। টেড ডিসকাউন্ট বইতে দেখায় না। সহজ ভাবে যদি বলি বা অন্যভাবে যদি বলি, টেড ডিসকাউন্ট বইতে আমরা দেখাই না, ঠিক আছে, মাথায় রাখবেন, টেড ডিসকাউন্ট দেখায় না। 2000 টাকা টি-শার্টের দাম ছিল, ঠিক আছে, 2000 টাকা দাম ছিল, ওকে 900 টাকা টেড ডিসকাউন্ট দিয়েছি, আমরা ওর থেকে কত টাকা নিলাম? 1100 টাকা নিলাম, বা ও আমাকে 1100 টাকা দিল, তাহলে বইতে আমরা কত দেখাবো? 1100 টাকা দেখাবো। টেড ডিসকাউন্ট বইতে আসে না, এটা মাথায় রাখতে হবে। তো দেখো টেড ডিসকাউন্ট হয়ে গেল, এরপরে কি করব? বি পয়েন্টে লিখে দিলাম ক্যাশ ডিসকাউন্ট। তো ধরো
আমি আমার স্টুডেন্টটাকে ওই উদাহরণটাই আসছি, টি শার্টের উদাহরণটাই আসছি। টি শার্টটা, টি শার্ট হোক বা শার্ট হোক, টি শার্টটার এমআরপি কত ছিল? এমআরপি ছিল 2000, ঠিক আছে? তো ওকে টেট ডিসকাউন্ট, টেট ডিসকাউন্ট দিলাম কত? 900 টাকা টেট ডিসকাউন্ট দিলাম। তার মানে ওকে কত টাকায় টি শার্টটা বেচলাম? ওকে টি শার্টটা বেচলাম নেট কত টাকায় বেচলাম? ওকে টি শার্টটা ওকে বেচলাম 1100 টাকা। ওকে আমি টি শার্টটাই বেচলাম 1100 টাকা, ও কিনলো 1100 টাকা। তো ওকে বললাম দেখ এই টি শার্টটা তোকে আমি বেচতে পারি 1100 টাকায় বেচতে পারি। ও বললো ঠিক আছে স্যার আমি রাজি, আমি নেব। এইবার ও কি বললো, আমি বললাম যে টাকাটা দে, বিল ফিল করলাম, টাকাটা দে। ও বললো স্যার এখন টাকাটা দিতে পারবো না। বললো কবে টাকা দিবি? বলছে আজ থেকে 3 মাস পর। কবে টাকা দেবে? 3 মান্থ, ঠিক আছে? 3 মাস পর টাকাটা দেবে। তার মানে ওকে যে আমি যে এই যে টি শার্টটা যে বেচলাম 1100 টাকায়, এটা কিসে বেচলাম? ক্যাশে বেচলাম নাকি ধারে বেচলাম? ক্যাশে বেচলে তো সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো, বলছে 3 মাস পর টাকা দেবে। তার মানে এটা কিসে বেচলাম? ধারে বেচলাম। অর্থাৎ এই সেলটাকে বলে ক্রেডিট সেল, ঠিক আছে? এই যে ওকে সেল করলাম, এটা কি? ক্রেডিট সেল। ও বলেছে 3 মাস পর টাকাটা দিয়ে দেবে। ও কবে টাকা দেবে বলেছে? 3 মাস পর টাকা দিয়ে দেবে, ঠিক আছে? 3 মাস পর ওই স্টুডেন্টের থেকে আমি 1100 টাকা পাবো। সাপোজ এমন একটা পরিস্থিতি চলে এসেছে আমার কাছে, আমার আজকে টাকা খুব দরকার, আমার খুব টাকার দরকার, ঠিক আছে? আমার টাকার দরকার। তখন আমি কি করতে পারি? আমার টাকার দরকার, আমি কি করতে পারি? এই যে স্টুডেন্টটাকে যে আমি 1100 টাকায় যে টি শার্টটা বেচলাম না, ও টি শার্ট নিয়ে চলে গেছে, ও 3 মাস পর টাকাটা দেবে। ওকে আমি বললাম দেখ ভাই আমার টাকাটা দরকার, তুই টাকাটা দে। ও বললো 3 মাস পর তো টাকা দেওয়ার কথা, আমি এখন কেন টাকা দেবো? অ্যাকচুয়ালি টাকা চাওয়ার উচিতই না আমার, টাকা চাওয়ার কোনো অধিকারই নেই। 3 মাস পর টাকা দেবে, আমি এখন টাকা দিতে পারি না। ওকে আমি একটা প্রপোজাল দিলাম, ওকে একটা অফার দিলাম। কি অফার দিলাম? আমি বললাম দেখ 3 মাস পর তোর থেকে টাকা পাওয়ার কথা, 3 মাস পর তো তুই আমাকে 1100 টাকা দিবি। তুই যদি আজ থেকে 7 দিন, 7 ডেজ এর মধ্যে, তুই যদি আজ থেকে 7 ডেজ এর মধ্যে 1100 টাকা দিয়ে দিস, 1100 টাকা দিয়ে দিস, তাহলে আমি তোকে 100 টাকা ডিসকাউন্ট দেবো, 100 টাকা আরো ডিসকাউন্ট দেবো, 100 টাকা আরো ডিসকাউন্ট দেবো। যদি আজ থেকে 7 দিনের মধ্যে 1100 টাকা দিয়ে দিস, তাহলে তোকে আমি 100 টাকা আরো এক্সট্রা ডিসকাউন্ট দেবো। তোর তো 1100 টাকা দেওয়ার কথা 3 মাস পর, তাহলে তুই 7 দিনের মধ্যে দিয়ে দিস, আরো 100 টাকা কম দিতে, মানে তোকে কত টাকা দিতে হবে? 1000 টাকা দিতে হবে, ঠিক আছে? 1000 টাকা দিতে হবে, তুই 7 দিনের মধ্যে দিয়ে দিস। তো সেক্ষেত্রে যাকে আমি বুকটা পেয়েছি, ও খুশি হয়ে এটা মানতেই পারে, ও 3 মাস পর দিলে তো 1100 টাকা দিতে হবে, আর আজ 7 দিনের মধ্যে এই টাকাটা দিয়ে দিই, তাহলে তোর 1000 টাকা দিলেই হয়ে যাচ্ছে, এটা মানতে পারে। এরকম হতে পারে। বা কেউ অনেক সময় কি হয়, কেউ যদি টাইম মতন টাকা পেমেন্ট করে দেয়, একদম নির্দিষ্ট টাইম, যেই টাইমে টাকা পেমেন্ট করার কথা, অর্থাৎ 3 মাসের মধ্যেই যদি টাকাটা দিয়ে দেয়, তাহলেও এক্সট্রা ডিসকাউন্ট দেয়, ঠিক আছে? 3 মাসের মধ্যে। যেমন ধরো অনেক বিজনেসে আছে, এটা বিজনেস দেখাই যায় কেউ যদি টাইম মতন টাকা পেমেন্ট করে না, তাকে এক্সট্রা ডিসকাউন্ট দেয়। টেট ডিসকাউন্ট ছাড়াও এক্সট্রা একটা ডিসকাউন্ট দেয়, ঠিক আছে? এটাকে বলে অ্যাকাউন্টসের ভাষায় ক্যাশ ডিসকাউন্ট, ঠিক আছে? এটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট। তাহলে বুঝতে পারলে ক্যাশ ডিসকাউন্টটা কি? কেউ যদি টাইমলি পেমেন্ট করে দেয়, ঠিক আছে? যেই টাইমে পেমেন্ট করার কথা সেই টাইমে যদি পেমেন্ট করে দেয়, বা তার আগে যদি পেমেন্ট করে দেয়, তাহলে ক্যাশ ডিসকাউন্টটা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যায়। লিখো ক্যাশ ডিসকাউন্টটা কি লিখবে? লিখো ইট ইজ কনসেশন। আচ্ছা হেডিংটা দিয়ে নাও, ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। ইট ইজ কনসেশন, it is concession allowed to customer, it is concession allowed to customers for making timely payment, for making timely payment or early payment, or early payment। তাহলে কি লিখেছি? ক্যাশ ডিসকাউন্ট জিনিসটা কি? বলে ইট ইজ কনসেশন, কনসেশন ছাড়। কাকে ছাড়টা দেব? কাস্টমারকে দেব। এই কনসেশনটা কাকে দেব? কাস্টমারকে। আমার দোকানে যারা গুডস কিনতে আসবে তাদেরকে কনসেশনটা দেব। ফর মেকিং টাইমলি পেমেন্ট, কেউ যদি টাইম মতো পেমেন্ট করে দেয়, অর আর্লি পেমেন্ট, কেউ যদি আগে পেমেন্ট করে দেয়। আমরাও বলি যে আমরা যে স্টুডেন্ট পড়াই, কেউ যদি টাইম মতো টাকা পেমেন্ট করে দেয়, ঠিক আছে? টাইম মতো টাকা পেমেন্ট করে দেয়, বা যদি তার আগে পেমেন্ট করে দেয়, কিছু ডিসকাউন্ট দিই, ঠিক আছে? কিছু ডিসকাউন্ট দিই, ঠিক আছে? কিছু ডিসকাউন্ট দেওয়া হয়। তো সেরকম আমি এটা টেট ডিসকাউন্ট বোঝালাম, ক্যাশ ডিসকাউন্ট বোঝালাম, ঠিক আছে?
আচ্ছা এটা হয়ে গেল। এরপরে যে টপিকটা করাবো দেখো লিখছি, স্ক্রিনে লিখছি, দেখতে পারবে। লেখো ব্যাড ডেট। কি লিখছি? ব্যাড ডেট। তো ব্যাড মানে তো তোমরা জানো, ব্যাড মানে তো জানো, গুড মানেও জানো, ব্যাড মানেও জানো। গুড মানে কি? ভালো। আর ব্যাড মানে কি? ব্যাড মানে বাজে। আর ডেট মানে কি? ডেট মানে বলতে পারো ধার। ঠিক আছে? ধরো ধরো আজকে যদি কাউকে ধার দিই, ঠিক আছে, ব্যাড ডেটের মানেটা বোঝাচ্ছে ব্যাড ডেট। ব্যাড মানে বাজে, ডেট মানে ধার। আমি ধরো কাউকে ধার দিলাম, ঠিক আছে, আমি কোনো দোকান খুলেছি, কাউকে ধরো ধার দিলাম, ঠিক আছে, সে যদি টাকাটা মেরে দেয়, সোজা ভাষায়, আজকে আমি কাউকে কোনো গুডস বেচলাম, ঠিক আছে, আজকে ধরো আমার ধরো মুদিখানা দোকান, চাল ডাল তেল নুন, ওকে ধরো বেচলাম 4000 বা 5000 টাকার গুডস ওকে দিয়ে দিলাম, বাকিতে দিয়ে দিলাম, কিন্তু ও যদি আমার টাকাটা মেরে দেয়, ঠিক আছে, যত চিট করে, তাহলে সেটাকে ব্যাড ডেট বলে। ধরো আমি ধরো কিছু স্টুডেন্ট পড়াচ্ছি, কোন স্টুডেন্ট পড়লো, তারপর যদি টাকা পয়সা মেরে দিয়ে চলে যায়, ছেড়ে দেয়, কোচিং ছেড়ে দেয়, টাকা পয়সা মেরে দিয়ে যদি কোচিং ছেড়ে দেয়, তাহলে তাকে কি বলে? সেটাই হচ্ছে ব্যাড ডেট। ঠিক আছে? চিট করা, চিট, টাকা মেরে দেওয়া। দেখো ডিটেইলসে বোঝাচ্ছি, ডিটেইলসে বোঝার জন্য একটা এক্সাম্পল নিই। দেখো এখানে লিখছি সেলস। কি লিখছি এখানে? সেলস। ঠিক আছে? তো আমরা অনেক আগেই শিখেছি, নতুন করে শেখানোর কিছু নেই। সেলস, আমরা যে কাস্টমারকে যে গুড সেল করতে পারি, সেটা ক্যাশেও সেল করতে পারি, আবার ক্রেডিটেও সেল করতে পারি। দেখো ক্যাশে যদি সেল করি তাহলে তো আমরা সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে যাবো, তো এটা নিয়ে ঝামেলা নেই, টাকাটা পেয়ে গেলাম। কিন্তু কাউকে যদি আমরা ধারে গুডস পেরি, কাউকে যদি আমরা ধারে গুডস বেচি, কাকে আমরা কাকে ধারে গুডস বেচতে পারি? ধরো এ, বি, সি, ডি, ই, ঠিক আছে, এ, বি, সি, ডি, ই, এদেরকে ধারে গুডস বেচলাম। একে ধরো 1,00,000 টাকার গুডস ধারে বেচলাম, একে 50,000 টাকার গুডস ধারে বেচলাম, একে 20,000 টাকার গুডস ধারে বেচলাম, একে 30,000 টাকার গুডস ধারে বেচলাম, একে 2,00,000 টাকার গুডস ধারে বেচলাম। ঠিক আছে? তো টাইম যখন এসছে, এ ওর টাকা দিয়ে দিয়েছে, বি টাকা দিয়ে দিয়েছে, সি টাকা দিয়ে দিয়েছে, ডি টাকা দিয়েছে, কিন্তু ভদ্রলোক কি বাজে, একদম বাজে লোক, এ টাকা দেয়নি, এ টাকা দেয়নি, টাকা না দিয়ে চলে গেছে, টাকা না দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তার মানে কি? এর থেকে আমরা টাকা পাইনি। ঠিক আছে? তো তোমরা কি বুঝতে পারলে? কি বুঝতে পারলে? যাদেরকে আমরা ধারে গুডস বেচি, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে কি বলে? যাদেরকে ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে। ঠিক আছে? এবার ডেটার্স এখানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। এ টাকা দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে, সি দিয়ে দিয়ে, ডি দিয়ে, কিন্তু ই টাকা দেয়নি। তার মানে যাদেরকে আমরা ধারে গুডস বেচবো তাদেরকে ডেটার্স বলে। যে সমস্ত ডেটার্সের কাছ থেকে আমরা টাকা পাবো না, অর্থাৎ টাকা মেরে দেবে, তাকেই বলে ব্যাড ডেট, তাকেই বলে ব্যাড ডেট। দেখো তোমাদের ফ্যামিলিতেও আছে, অনেকেই আছে, ধরো কাউকে টাকা পয়সা ধার দিলো, তোমরাই ধরো কোনো বন্ধুকে ধরো 500 বা 1000 টাকা ধার দিবে, ঠিক আছে, সে যদি টাকা মেরে দেয়, সেটাকে বলে ব্যাড ডেট, এটা চিট করা। তো দেখো এবার কেন টাকা মেরে, তোমাদের মনে প্রশ্ন হলো কেন টাকা মেরে? বিভিন্ন কারণে টাকা মারতে পারে, বিভিন্ন কারণে টাকা মারতে পারে। সে কারণগুলো কি? কারণগুলো কি? সে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারে, তার ইচ্ছা, তার নেশাই হচ্ছে লোকের টাকা মারা, তার নেশাই আছে লোকের টাকা মারতে পারে, 1 নম্বর। ঠিক আছে? আর কি কেন টাকা মারতে পারে? এক তো বললাম ও নেশাই আছে টাকা মারা, ও বাড়ি ছেড়ে পালিয়ে গেল, ও বারবার ঘন ঘন অ্যাড্রেস চেঞ্জ করে, ঠিক আছে, আজ এখানে আছে, কাল ওখানে আছে, এরকম। ঠিক আছে? তো ওর ওর এটা নেশাই টাকা মারা, তাহলে এটা এটা হতে পারে, এই কারণে টাকা মারতে পারে। আর কি কারণে টাকা মারতে পারে? সাপোজ ধরো সে ধরো মরে গেল, যার কাছে কোনো একজন পার্টির কাছে ধরো ইরকায় টাকা পাবো, কিন্তু ইরকায় টাকা পাবো, আমি লোক পাঠালাম, ওর যেদিন টাকা দেওয়ার কথা সেই দিন টাকা দেয়নি, তার 7 দিন পর আমি ওর বাড়িতে লোক পাঠালাম, তো লোক পাঠিয়েছি, দেখেছি, শুনলাম কি ও মারা গেছে। ও মারা গেছে, তাহলে আমি কার কাছে টাকা যাবো? ও তো মারাই গেছে, কার কাছে টাকা যাবো? ওর ফ্যামিলির কাছে। ধরো ফ্যামিলির লোকও কেউ নেই, ফ্যামিলির লোকও কেউ নেই, আরে ধরো না ফ্যামিলির লোকও কেউ নেই, তাহলে কার কাছে টাকা যাবে? কার কাছে টাকা যাবে? টাকা দিতে পারবো না। সেক্ষেত্রে তার মানে কি কি কারণে টাকা পাবো না? কি কি কারণের জন্য টাকা পেলাম না? ঠিক আছে? ও বাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারে, তাহলে তো টাকা পাবো না, কারণ জানি না কোথায় গেছে। 1 নম্বর। 2 নম্বর, ও যদি মারা যায়, ও যদি মারা যায় তাহলে টাকা পাবো না। আচ্ছা আর কি কারণ হতে পারে? ইনসলভেন্ট। কি বললাম, কি বললাম, ওয়ার্ডটা কি বললাম? ইনসলভেন্ট। যদি যদি দেউলিয়া, ইনসলভেন্টকে বাংলায় বলে দেউলিয়া, ওর কিছুই নাই। দেউলিয়া মানে ধরো ওকে বিক্রি করলেও 1 টাকাও পাওয়া যাবে না, ওর বাড়ি ঘর কিচ্ছু নেই, ঠিক আছে, ও দেউলিয়া হয়ে গেছে, ওর কাছে 1টা টাকা পয়সা নেই। ঠিক আছে? সেরকম যদি হয় তাহলে তো টাকা পাবো না। দেউলিয়া মানে বুঝতে পারছো তো? দেউলিয়া মানে ধরো কিচ্ছু নেই, তোমার কাছে যা টাকা পয়সা, তোমার কাছে 1টা টাকা পয়সা নেই, 1টা টাকা পয়সা নেই। তুমি ব্যবসা করেছিলে, ব্যবসা আরম্ভ করেছিলে, ব্যবসায় এমন লস খেয়েছো, পুরো তুমি নিঃস্ব হয়ে গেছো, 1টা টাকাও নেই, তুমি ভিখারি হয়ে গেছো। ইনসলভেন্ট মানে পুরোপুরি ভিখারি হয়ে গেছো, তুমি ভিখারি হয়ে, তো তুমি ভিখারি হয়ে তোমার থেকে কি টাকা পয়সা পাবো? তোমাকে কেউ দিলে ভালো হয়, তোমার কিছু নেই, তাহলে তোমার থেকে কি টাকা পয়সা পাবো?
এটা হচ্ছে ই, ই হচ্ছে ইনসলভেন্ট হয়ে গেছে, ইনসলভেন্ট হয়ে গেল, সেই পার্টির থেকে আমরা টাকা পাবো না, এটাকে বলে ব্যাড ডেট। তো চলো ব্যাড ডেট জিনিসটা একটু লিখে নিই। দেখো ব্যাড ডেট ইজ আ অ্যামাউন্ট, ব্যাড ডেট is a amount, bad debt is a amount which become irrecoverable, which become irrecoverable, কি লিখলাম? irrecoverable, I double R E C O V E R A B A B, irrecoverable, irrecoverable from debtors, irrecoverable from debtors, full stop. It may be, it may be, it may be because of insolvency, because of insolvency, or because of insolvency or death of a debtor, death of a debtor, death of a debtor, it is a loss to the business, it is a loss, it is a loss to business, ঠিক আছে? তো দেখো একবার দেখে নাও কি লিখেছি। ব্যাড ডেট জিনিসটা কি বলছে? ব্যাড ডেট ইজ আ অ্যামাউন্ট, ব্যাড ডেট হচ্ছে একটা অ্যামাউন্ট হুইচ বিকাম ইরিকভারেবল, রিকভার মানে কি? রিকভার মানে টাকাটা পাওয়া। এই ধরো এখানে ধরো এই যে এ কে ধারে ঘুষ পেয়েছি, বি কে ধারে ঘুষ পেয়েছি, সি কে ধারে পেয়েছি, ডি কে ধারে পেয়েছি, ই কে ধারে পেয়েছি, সবাইকে ধারে ঘুষ পেয়েছি, তার থেকে এ থেকে টাকা রিকভার করেছি, বি থেকে রিকভার করেছি, সি থেকে রিকভার করেছি, ডি থেকে রিকভার করেছি, মানে পেয়েছি। কিন্তু এর থেকে রিকভার করতে পেরেছি না, এর থেকে রিকভার করতে পারিনি। কারোর থেকে টাকা রিকভার করতে না পারলে তাকে বলে ইরিকভার, ইরিকভারেবল। তাই বলেছে ব্যাড ডেট ইজ দ্য অ্যামাউন্ট হুইচ বিকাম ইরিকভারেবল ফ্রম ডেটার্স। ঠিক আছে, যে সমস্ত ডেটার্সের থেকে, আচ্ছা যে সমস্ত ডেটারের থেকে, যে সমস্ত ডেটারের থেকে আমরা টাকাটা রিকভার করতে পারবো না, যে সমস্ত ডেটার থেকে আমরা টাকাটা রিকভার করতে পারবো না তাকেই বলে ব্যাড ডেট। ইট মে বি বিকজ অফ ইনসলভেন্সি, কি কারণে টাকা রিকভার করতে পারেনি? ইনসলভেন্সি, হয় সে দেউলিয়া হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে, তার ভিখারি হলে তার থেকে টাকা পাবো না। আর কি হতে পারে? সে মারা গেছে বা সে ধরো পালিয়ে গেছে, বিভিন্ন কারণ হতে পারে। ইট ইজ আ লস টু বিজনেস, এটা হচ্ছে ব্যবসার এক ধরনের লস, এটা হচ্ছে ব্যবসার এক ধরনের লস। তাহলে কি বলতে? ব্যাড ডেট হচ্ছে বিজনেসের এক ধরনের লস। তাহলে বোঝা গেল ব্যাড ডেট জিনিসটা কি। তো দেখো এখানে একটা কথা আসলো, এখানে একটা টার্ম এসেছে, নতুন একটা টার্ম এসেছে, টার্মটা কি জানো? ইনসলভেন্ট। ইনসলভেন্ট কোথায় ছিল ইনসলভেন্ট? এই দেখো এই যে ইনসলভেন্ট ছিল না, সেই ইনসলভেন্ট একটু লিখেন। ইনসলভেন্ট জিনিসটা কি? ঠিক আছে, দেখো ইনসলভেন্ট, দেখো is a person who is not in a position to pay his debt, is a person, is a person who is not in a position, who is not in a position, who is not in a position to pay his debt, to pay his debt। তো ইনসলভেন্ট কি বলে? ইনসলভেন্ট দেউলিয়া। দেউলিয়া জিনিসটা কি? দেউলিয়া জিনিসটা কি? দেখো দেউলিয়া মানে কি? দেউলিয়া মানে হলো ভিখারি হয়ে যাওয়া। যে ভিখারি হয়ে যায় তার কাছে যদি কেউ টাকা পায়, সে কি টাকা দিতে পারবে? একদম টাকা দিতে পারবে না। তাই বলেছে ইনসলভেন্ট হচ্ছে এমন এক ধরনের পারসন হু ইজ নট ইন আ পজিশন টু পে হিজ ডেট, যে ওই টাকাটা শোধ করার মতন অবস্থাই নেই, টাকা শোধ করার মতন অবস্থাই নেই। ইনসলভেন্ট হচ্ছে এমন একজন পারসন যে কিনা টাকা শোধ করার মতন অবস্থায়, তাকে বলে ইনসলভেন্ট। এরপরে চলে আসে সলভেন্ট। সলভেন্ট জিনিসটা কি? যে টাকাটা শোধ করতে পারবে তাকে বলে সলভেন্ট। তো এখানে দেখো ইনসলভেন্ট যখন আসবে তখন সলভেন্টের নাম আসবে সলভেন্ট। ঠিক আছে, যে টাকাটা শোধ করতে পারবে। তো দেখো ইজ আ পারসন, ইজ আ পারসন who is in a position, who is in a position, who is in a position to pay his debt, to pay his debt। ঠিক আছে, সলভেন্ট, সলভেন্ট হচ্ছে এমন এক ধরনের পারসন যে কিনা
যে কিনা টাকাটা শোধ করতে পারবে, ঠিক আছে। সলভেন্ট হচ্ছে এমন একজন পার্সন ওর কাছে যদি কেউ টাকা পায় সেই টাকাটা শোধ করার মতন অবস্থায় আছে, ঠিক আছে, শোধ করতে পারবে, তাকে বলে সলভেন্ট। তো বোঝা গেল ইনসলভেন্ট কি সলভেন্ট কি। আচ্ছা এরপরে যেটা বলবো, এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রোপ্রাইটার, ঠিক আছে। আগেও বলেছি তো আবার বলেছি প্রোপ্রাইটার, ঠিক আছে। এটাকে কেউ কেউ বলে ওনার, প্রোপ্রাইটার এটাকে কেউ কেউ বলে ওনার। প্রোপ্রাইটার মানে কি? প্রোপ্রাইটার মানে মালিক, আর ওনার মানেও মালিক, ঠিক আছে। ধরো আজকে যদি আমি একটা ব্যবসা ওপেন করতে চাই, আজকে যদি আমি কোনো একটা ব্যবসা ওপেন করতে চাই, তাহলে কি ব্যবসাটা যে শুরু করবে, ব্যবসাটা যে শুরু করবে তাকেই তো ব্যবসার মালিক বলে, ঠিক আছে। ব্যবসাটা যে শুরু করবে তার বুদ্ধিটা পুরোপুরি তার, তাহলে ব্যবসার মালিক তো তাকেই বলবে। প্রোপ্রাইটার মানে মালিক, মালিককে আজকে যদি আমি কোনো একটা ব্যবসা শুরু করি তাহলে সেই ব্যবসার মালিককে আমিই হব। আচ্ছা ধরো সাপোজ ধরো আজকে আমি একটা মুদিখানা দোকান ওপেন করেছি, ঠিক আছে, মুদিখানা দোকান খুলেছি, তাহলে সেই দোকানের মালিক কে হবে? আমিই হব। বা আমি ধরো তোমাদের যে আমি পড়াচ্ছি আমার কোচিং সেন্টার, কোচিং সেন্টারের নাম কি? কমার্স গাইড। তাহলে এই কমার্স গাইডটা খুলেছি কে? আমিই খুলেছি, পুরো বুদ্ধি আমার, ঠিক আছে। তো পুরো পরিচালনা করি আমি, তাহলে এই কমার্স গাইড কোচিং সেন্টারের মালিক কে? পুরোপুরি আমি, আমি হচ্ছে এই বিজনেসের প্রোপ্রাইটার। আজকে যদি তোমরা যদি কোনো একটা ব্যবসা ওপেন করো, কোনো যদি বিজনেস ওপেন করো, তাহলে সেই বিজনেসটা কার? তোমাদের, যেই খুলবে সেটা তার বিজনেস, তাহলে সেই হচ্ছে সেই ব্যবসার মালিক, মালিককে বলে প্রোপ্রাইটার। তো জিনিসটা বুঝতে পেরেছো? তো ধরো না এই আমি যদি কোনো মুদিখানা দোকান খুলছি, মুদিখানা দোকান থেকে যত টাকা প্রফিট হবে সেই প্রফিটটা কে নেবে? স্যার ব্যবসার মালিকই নেবে প্রফিট, ঠিক আছে। তো বা আমি ধরো এই কোচিং সেন্টার চালাচ্ছি, কোচিং সেন্টারটা চালিয়ে ধরো এক বছর শেষে যত টাকা প্রফিট, প্রফিটটা কে নেবে? প্রফিটটা পুরোপুরি আমিই নেব, তা আমি তো মালিক, তো ব্যবসার মালিক। আর যদি কোনো রকমের লস হয় সেই লসটা আমাকেই বিয়ার করতে হবে, ঠিক আছে। প্রফিট হলে যেমন প্রফিট কাউকে দেবো না, তেমনি লস হলেও তো কাউকে দেবো না। বিজনেসের প্রফিট হলেও আমার, আবার লস হলেও আমার, ঠিক আছে। তো আর বিজনেসের যে মালিক না, বিজনেসের যে মালিক হয় সেই বিজনেস থেকে কখনো স্যালারি পায় না, তোমরা জানো, ঠিক আছে। আজকে যদি আমি কোনো একটা মুদিখানা দোকান ওপেন করি তাহলে মুদিখানা দোকান থেকে কিন্তু আমি কোনো স্যালারি পাবো না, কেন? মুদিখানা দোকান থেকে যা প্রফিট হবে সেটাই আমি পাবো, আর বিজনেসে যত রকমের রিস্ক সেটা আমাকে নিতে হবে। আচ্ছা এই হলো। এবার ধরো কেউ ধরো শুধু মানে অ্যাকচুয়ালি আমাদের যে বিজনেস আছে না, তিন ধরনের বিজনেস হয়। কেমন? বিজনেসের তিনটে ক্লাসিফিকেশন করেছি। একটা হয় সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস মানে এক মালিকানা কারবার, ঠিক আছে। এক মালিকানা কারবার, যে আমি যে কোচিং সেন্টারটা খুলেছি, এই কোচিং সেন্টারটা খুলেছি আমি, অর্থাৎ এই কোচিং সেন্টার পুরোপুরি মালিক আমি, কারণ এই কোচিং সেন্টারে যতগুলো ক্লাস করা হয় পুরো আমি প্রোভাইড করি, আমি পড়াই, ঠিক আছে, মালিক আমি। দেখবে তোমরা আশেপাশে বাড়ির আশেপাশে দেখবে কোনো মুদিখানা দোকান, সেই মুদিখানা দোকানটা সেই খুলেছে, তার মানে সেই মালিক, অন্য কেউ নেই কিন্তু। তার মানে যেই বিজনেসের মালিক একজন তাকেই বলে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। তোমরা বিজনেস স্টাডিজে পড়বে, সেকেন্ড চ্যাপ্টারে আছে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস কি বলে? এক মালিকানা কারবার। এক মালিকানা কারবার কি? যেই বিজনেসের মালিক একজন, ঠিক আছে, সেই বিজনেসের রিস্ক কিন্তু মালিককেই নিতে হবে। বিজনেস যে প্রফিট হয় মালিক একাই নেবে, লস হলে মালিককেই বিয়ার করতে হবে। আচ্ছা এরপরে বিজনেসটাকে অনেকে বড় করতে চায়, তখন হয়ে যায় পার্টনারশিপ বিজনেস। তোমরা দেখেছো নিশ্চয়ই অনেকে, দেখবে দুজন বা তিনজন পার্টনার মিলে একটা ব্যবসা করে, ঠিক আছে, দুজন বা তিনজন পার্টনার মিলে একটা ব্যবসা করে, সেটাকে কি বলে? সেটাকেই বলে পার্টনারশিপ বিজনেস। সেখানে সেখানে কি হবে? সেখানে যা প্রফিট হবে সেটা পার্টনাররা ভাগ করে নেবে। আচ্ছা এরপরে যেটা হয় সেটা হচ্ছে কোম্পানি, ঠিক আছে। এরপরে যেটা হয় সেটা কি? কোম্পানি। কোম্পানি কি? যেখানে অনেকে মিলে ব্যবসা করে, অনেক লোক মিলে ব্যবসা করে, দুজন তিনজন 10 জন না, 50 100 200 লাখ লাখ লোক ব্যবসা করে এমন এক জায়গায়, সেটা হচ্ছে কোম্পানি। তো তোমরা যদি বলি টাটা কোম্পানি, টাটা কোম্পানির মালিক কে? রতন টাটা, ঠিক আছে। টাটা কোম্পানির মালিক তো অনেকে, বেসিক্যালি এটা মনে রাখার জন্য তোমাদের সুবিধা হবে, টাটা কোম্পানির মালিক রতন টাটা। ঠিক সেরকম রিলায়েন্স কোম্পানির মালিককে আম্বানি, ঠিক আছে। তো বিভিন্ন জিনিস, এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো লেখো প্রোপ্রাইটার জিনিসটা কি? লেখো the person who comments, the person who comments, এই কমেন্টস মানে কি? শুরু করা, কমেন্টস মানে শুরু, স্টার্ট, স্টার্ট বলতে পারো। the person who comments business, the person who comments business and bears business and bears all risk, all risk associated with business, associated with business is called proprietor, is called proprietor, ঠিক আছে। তাহলে কি লেখা আছে?
প্রোপ্রাইটার মানে হচ্ছে মালিক। মালিক জিনিসটা কি? মালিক হচ্ছে এমন এক ধরনের পার্সন, ঠিক আছে, হু কমেন্স বিজনেস, যে ব্যবসাটা শুরু করে তাকেই মালিক বলে, ঠিক আছে। যেমন টাটা কোম্পানি, টাটা কোম্পানি কে শুরু করেছিল? রতন টাটা। রিলায়েন্স কোম্পানি কে শুরু করেছিল? আম্বানি। তাহলে এরাই হচ্ছে মালিক। বা ধরো আজকে আমার এই কোচিং সেন্টার কে শুরু করেছিল? আমি শুরু করি, তাহলে আমি হচ্ছে এই কোচিং সেন্টারের মালিক। তো কি বলছে? এন্ড বিয়ার, বিয়ার মানে কি? বহন করা। অল রিস্ক, সমস্ত রিস্ক কাকে বিয়ার করতে হবে? ব্যবসার মালিককে কিন্তু সমস্ত রিস্ক বিয়ার করতে হবে, ঠিক আছে। অ্যাসোসিয়েটেড উইথ বিজনেস ইজ কল্ড প্রোপ্রাইটার, ঠিক আছে। তো বুঝতে পারলে প্রোপ্রাইটার জিনিসটা কি। আচ্ছা, এরপরে একটা নতুন একটা টপিক আলোচনা করব। তো টপিকটা আলোচনা করার আগে দেখো এটা একটু আরেকবার বলে দিই, প্রোপ্রাইটার আর ওনার লেখা আছে। এই যে প্রোপ্রাইটার বা ওনার মানে কি? মালিক। এটা কিসের মালিক? কোথাকার মালিক? বিজনেসের মালিক। তো এখন থেকে আর বিজনেস কথাটা উচ্চারণ করব না, বিজনেসের বদলে নতুন একটা কথা নিয়ে আসবো, সেটাকে কি বলবো? এনটিটি। এনটিটি। তো এখানে দেখো লিখছি এনটিটি, আর বিজনেস উচ্চারণ করব না, এবার কি উচ্চারণ করব? এনটিটি, ঠিক আছে। এই যে অ্যাকাউন্টস কি বলছে দেখো, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো। ধরো আমার কোচিং সেন্টারের নাম কি? কমার্স গাইড, ঠিক আছে। কোচিং সেন্টারের নাম কি? কমার্স গাইড, ঠিক আছে। এটা হচ্ছে আমার কোচিং সেন্টার। এটা কি? এটা হচ্ছে আমার কোচিং সেন্টার। আর এই কোচিং সেন্টারটার মালিক কে? ধরো আমি। এই কোচিং সেন্টারের মালিক কে? আমি, ঠিক আছে। আমি হচ্ছে কোচিং সেন্টারের মালিক। তো দেখো এনটিটি কি বলছে, বা আমাদের দেশের অ্যাকাউন্টস কি বলছে, আমাদের দেশের ল কি বলছে, যে অ্যাকাউন্টস বলছে যে আমরা মালিকের অ্যাকাউন্টস করি না, আমরা মালিক, বিজনেসের যে মালিক তার অ্যাকাউন্টস করি না, ঠিক আছে। তার অ্যাকাউন্টস করি না, আমরা কার অ্যাকাউন্টস করি? কমার্স গাইড। অর্থাৎ আমরা যেই বিজনেসটা ওপেন করি, যেমন কিছুদিন আগে বলছিলাম গণেশ ভান্ডার, ঠিক আছে। গণেশ ভান্ডারের মালিক কে ছিল? গণেশ। তো যখনই একটা ব্যবসা শুরু হয়ে যায়, কোনো একটা বিজনেস যখন স্টার্ট হয়ে যায় না, তখন সেই বিজনেস আর বিজনেসের মালিক দুজন আলাদা হয়ে যায়। আমরা মালিকের অ্যাকাউন্টস করি না, আমরা কার অ্যাকাউন্টস করি? আমরা বিজনেসটার অ্যাকাউন্টস করি। তো এখানে কি বলছে, ধরো এখানে কি লেখা আছে? প্রবীণ। এই প্রবীণ এই কমার্স গাইড এই কোচিং সেন্টারটা ওপেন করেছে। যেদিন ওপেন করলো সেদিন কমার্স গাইড আর প্রবীণ দুজনে আলাদা হয়ে গেল, ডিফারেন্ট হয়ে গেল। কি হয়ে গেল? ডিফারেন্ট হয়ে গেল, দুজনে আলাদা হয়ে গেল। তো আমাদের দেশের অ্যাকাউন্টস কি বলছে বা ল কি বলছে? বলছে যে আমরা যে পুরো অ্যাকাউন্টসটা করব না, এই প্রবীরের দৃষ্টিভঙ্গি থেকে করব না, আমরা করব কমার্স গাইডের দিক থেকে দেখব, ঠিক আছে। তো এটাই বলেছে। তো এইটাই হচ্ছে তোমার এনটিটি, এটাই হচ্ছে এনটিটি। আমরা যে পুরো অ্যাকাউন্টস করব কার দিক থেকে দেখব? আমরা সব সময় বিজনেসের দিক থেকে দেখব, আমরা মালিকের দিক থেকে দেখব না। যেমন তোমরা তো নিশ্চয়ই নাম শুনে, টাটা কোম্পানি, টাটা কোম্পানির নাম তো শুনেছো, সবাই শুনে টাটা কোম্পানির নাম। তো টাটা কোম্পানি কি? টাটা কোম্পানি কি একটা মানুষ? না, টাটা কোম্পানি মানুষ না, এটা একটা কোম্পানি, ঠিক আছে। যে টাটা কোম্পানি তৈরি করেছিল কে? টাটা কোম্পানি তৈরি করেছিল রতন টাটা। তো টাটা কোম্পানিতে আজ তোমরা পড়াশোনা করছো, দুদিন পর পড়াশোনা কমপ্লিট হবে, তোমরা চাকরি বাকরি করবে, তখন তোমরা ধরো টাটা কোম্পানি চাকরি পেয়েছো, তোমরা টাটা কোম্পানির কথা শুনবে নাকি রতন টাটার কথা শুনবে? তোমাকে মাইনা কে দেবে? প্রতি মাসে কাজ করার পর টাটা কোম্পানি মাইনা দেবে, তুমি নিশ্চয়ই রতন টাটার কথা শুনবে না। তাহলে বুঝতে পারলে তো, আমরা যে সমস্ত কাজকর্ম করব, কার দিক থেকে কাজকর্ম করব? বিজনেসের কাজকর্ম করব, ঠিক আছে। একই রকম ভাবে রিলায়েন্স কোম্পানির নাম শুনেছো? রিলায়েন্স কোম্পানি কোনো মানুষ নয়, এটা একটা কোম্পানি। তো রিলায়েন্স কোম্পানির মালিক কে? রিলায়েন্স কোম্পানি খুলেছিল আম্বানি। তো আমরা আম্বানির কথা শুনবো না, ঠিক আছে। আজকে যদি রিলায়েন্স কোম্পানিতে কাজে ঢুকি, তো রিলায়েন্স কোম্পানির মালিক আম্বানি। আম্বানি যদি আমাকে কোনো কাজ করতে বলে, আমি কিন্তু অ্যাজ এ এমপ্লয়ি কোনো কাজ করব না, আমাকে রিলায়েন্স কোম্পানি কোনো কাজ করতে বলে তাহলে করব। তার মানে বুঝতে পারলে আমরা কার দিক থেকে কাজকর্ম করি? আমরা রিলায়েন্স কোম্পানির দিক থেকে দেখি, ঠিক আছে। তো এরকম মাথায় রাখতে হবে, যখন কোনো একটা কোম্পানি খুলে যাবে বা কোনো একটা বিজনেস স্টার্ট হয়ে যায়, সেদিন থেকে বিজনেসের মালিক আর বিজনেস দুজনে আলাদা হয়ে যায়। আমরা বিজনেসের অ্যাকাউন্টস করি, বিজনেসের মালিকের অ্যাকাউন্টস করি না। বিজনেসের মালিককে আমরা চিনিই না, বিজনেসের মালিককে আমরা চিনি না, মেইন হচ্ছে বিজনেসের দিক থেকে সমস্ত কিছু চিন্তা ভাবনা করি। তো দেখো এনটিটি জিনিসটা লিখি, আর এনটিটি কি আমরা নেক্সট ক্লাস বা তারপরে অন্যান্য ক্লাস আসবো, এনটিটি নিয়ে পুরো একটা ক্লাস পড়ে আছে, ইন ডিটেইলস আলোচনা করব। আমরা যে এতদিন যে সমস্ত জিনিস আলোচনা করেছি না, সব যে ধরো আজকে আমার কোনো কোম্পানি আছে, সেই কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়ি, আমার কোনো কোম্পানি, ধরো কোম্পানির নাম আছে, আমি যদি বলি টাটা কোম্পানির কথাই বলি, টাটা কোম্পানির মালিক রতন টাটা, টাটা কোম্পানি যারা কাজ করে তাদের তো প্রতি মাসে স্যালারি দিতে হবে। তো এটা কোন দিক থেকে দেখবো? টাটা কোম্পানির দিক থেকে দেখবো, ঠিক আছে। টাটা কোম্পানি ধরো একটা বাড়ি ভাড়া নিয়েছে যেখানে বিজনেসটা করছে, তো বাড়ির মালিককে রেন্ট দিতে হবে, কোন দিক থেকে দেখবো? রতন টাটার দিক থেকে দেখবো না, টাটা কোম্পানির দিক থেকে দেখবো। তা আমাদের যে অ্যাকাউন্টস করি না, পুরো বিজনেসের অ্যাকাউন্টস করি, মালিকের অ্যাকাউন্টস করি না। তো যাই হোক, এখানে লেখো এনটিটি জিনিসটা কি। দেখো ইট মিনস অ্যান ইকোনমিক ইউনিট,
It means an economic unit. It means an economic unit which performs which performance which performance which performance economic activities. তুমি যদি एग्जांपल দাও এনটিটি মানে কি বিজনেসের एग्जांपल যদি কয়েকটা দিই তাহলে কি লিখতে পারি রিলায়েন্স কোম্পানি, টাটা কোম্পানি, না আমার কোচিং সেন্টারের নামটাই যদি বলি কমার্স গাইড, এটাও তো একটা বিজনেস, ঠিক আছে। তারপর ধর উইপ্রো বাজাজ, ঠিক আছে। দেখো ইট মে বি সোল প্রোপ্রাইটরশিপ ফার্ম, ইট মে বি সোল প্রোপ্রাইটরশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম, আর কি লিখতে পারো কোম্পানি। তো দেখো কি লেখা আছে এনটিটি, যেটা বললাম একটা জিনিস মাথায় রাখবে, আমরা যে অ্যাকাউন্টস করি আমরা এনটিটি মানে বিজনেসের অ্যাকাউন্টস করি, আমরা ওনার মানে মালিকের অ্যাকাউন্টস করি না। বলছে ইট মিনস অ্যান ইকোনমিক ইউনিট, ইকোনমিক মানে কি টাকা পয়সা, ঠিক আছে। বিজনেসের মধ্যে যত রকমের ট্রানজাকশন হবে না সব টাকা পয়সা দিয়ে হবে, এটা আগেই বলেছি। হুইচ পারফরমেন্স ইকোনমিক অ্যাক্টিভিটিস, ইকোনমিক অ্যাক্টিভিটিস মানে কি, ধরো আজকে ধরো যদি কোনো মুদিখানা দোকানের কথাই বলি, ধরো গণেশ ভান্ডার, আমরা যে অ্যাকাউন্ট করবো গণেশ ভান্ডার অ্যাকাউন্ট করবো, তো গণেশ ভান্ডার কি করবে, গণেশ ভান্ডার কোনো গুডস কিনবে, গুডস বেচবে, দোকান ঘরে ভাড়া দেবে, লাইট বিল দেবে, তো এইগুলো কি করবো, এরকম যে ট্রানজাকশন গুলো বলছি এইগুলো তো ইকোনমিক অ্যাক্টিভিটিস। আর কি বলেছে এনটিটির এক্সাম্পলের মধ্যে কি বললাম, রিলায়েন্স কোম্পানি করতে পারে, টাটা কোম্পানি, কমার্স গাই, উইপ্রো, বাজাজ এরা করতে পারে। ইট মে বি এগুলো কি সোল প্রোপ্রাইটরশিপ ফার্ম মানে এক মালিকানা কারবার হতে পারে, পার্টনারশিপ ফার্ম মানে অংশীদারি কারবার হতে পারে, কোম্পানি হতে পারে। তো এই ছিল এনটিটি। এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা আশা করছি এটা টোকা হয়ে গেছে, পরের টপিকে চলে আসি। পরের টপিক হচ্ছে ডেপ্রিসিয়েশন। কি বলবো এর পরের টপিকটা, এর পরের টপিক হচ্ছে ডেপ্রিসিয়েশন, নতুন একটা টপিক, ঠিক আছে। এই ডেপ্রিসিয়েশন নিয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে ক্লাস 11 এ, তখন ডিটেইলসে শিখবো। এখন জাস্ট অল্প একটু বলে দিই ডেপ্রিসিয়েশন সম্পর্কে, একটু জাস্ট নলেজ দিয়ে দিই, ঠিক আছে। তখন ডিটেইলসে শিখবো ডেপ্রিসিয়েশন নিয়ে। ক্লাস 11 এর চ্যাপ্টারটা আছে 7টা থেকে 8টা ক্লাস হবে, আরো বেশিও হতে পারে ডেপ্রিসিয়েশন নিয়ে। তো যাই হোক টপিকটার নাম নিচ্ছি কি ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন মানে ডেপ্রিসিয়েট করা, বা বলতে পারো একটু ভালো করে বললে ভ্যালু কমে যাওয়া। তো দেখো এই ডেপ্রিসিয়েশন কনসেপ্টটা বোঝানোর জন্য একটা উদাহরণে আসে। তো সাপোজ তোমরা তো জেরক্স করাতে যাও, তো জেরক্স মেশিন তোমরা দেখেছো, ঠিক আছে। তো জেরক্স এটা তো একটা মেশিন, তো ওই জেরক্স মেশিনের एग्जांपल দিই, ঠিক আছে। তো এখানে নিচ্ছি মেশিন, সাপোজ ধরো জেরক্স মেশিনটার দাম ধরো 5 লাখ টাকা। কি বললাম, জেরক্স মেশিনটার দাম কত, 5 লাখ টাকা, ঠিক আছে। তো জেরক্স মেশিনটার দাম 5 লাখ টাকা। সে ধরো যে জেরক্স মেশিন কিনে, সাপোজ ধরো আমি যদি একটা জেরক্স মেশিন কিনি 5 লাখ টাকা, তো কি মনে হয় এই জেরক্স মেশিনটাকে আমি আজীবন ব্যবহার করতে পারবো? আজীবন, আজীবন মানে কি আমি আমার লাইফটা ব্যবহার করলাম, আমার নেক্সট জেনারেশন সেই জেরক্স মেশিনটা ব্যবহার করবে, তারপরের জেনারেশন জেরক্স মেশিন ব্যবহার করবে, তারপরের জেনারেশন জেরক্স মেশিন ব্যবহার করবে, এটা কোনোদিন হবে না। একটা জেরক্স মেশিন যে আছে না, যে কোনো এক মেশিনের কথাই বলতে পারো, তার নির্দিষ্ট একটা লাইফ থাকে যে এই মেশিনটা আমরা এতদিনই ব্যবহার করতে পারবো, তার বেশি ব্যবহার করতে পারবো না। সাপোজ ধরো একটা জেরক্স মেশিন ধরে নিচ্ছি, জেরক্স মেশিনটা 10 বছর টিকবে, ঠিক আছে। 10 বছরের বেশি আমি জেরক্স মেশিনটা চালাতে পারবো না, ঠিক আছে। আমি ধরে নিলাম এই মেশিনটার লাইফ ধরো 10 বছর, এই মেশিনটার লাইফ কত ধরলাম, 10 বছর। তার মানে কি 10 বছর ধরে 10 বছর ধরে এই জেরক্স মেশিনটা আমি ইউজ করতে পারবো। তার মানে কি 10 বছরে আমি 5 লাখ টাকা পুরো ইউজ করে ফেলতে পারবো। 10 বছরে 5 লাখ ইউজ করি, তাহলে এক এক বছরে কত টাকা করে ইউজ করছি, এক এক বছরে কত করে ইউজ করছি, এক এক বছরে 50,000 টাকা করে ইউজ করছি, এক এক বছরে ইউজ করছি কত করে, 50,000 টাকা করে। এক এক বছরে যত টাকা করে ইউজ করছি সেটাকেই বলে ডেপ্রিসিয়েশন, সেটাকেই বলে ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন কি বুঝতে পারলে, এই জেরক্স মেশিনটা আমি 10 বছর ইউজ করতে পারবো, 10 বছরে 5 লাখ টাকা ইউজ করবো, মানে এক এক বছরে কত করে ইউজ করবো, এক এক বছরে
বছরে 50,000 টাকা করে ইউজ করব, এক এক বছরে যত টাকা করে ইউজ করব সেটাকেই বলে ডেপ্রিসিয়েশন। আরো উদাহরণ হতে পারে। তো দেখো কি উদাহরণ হতে পারে, তোমাদের দেখবে নিশ্চয়ই বাড়িতে অনেকের বাড়িতে এসি আছে। তো এসিটা কি মনে হয় আজকে যে এসিটা কিনবে এটা কি বছরের পর বছর ইউজ করবে? তুমি ইউজ করলে তোমার নেক্সট জেনারেশন ইউজ করবে? এটা কোনদিন হতে পারে না। জেনারেলি দেখা যায় এসি কতদিন টিকতে পারে, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, খুব জোরে 10 বছর টিকতে পারে একটা এসি। ঠিক আছে? তো তার মানে কি, তো প্রতিটা অ্যাসেটেরই নির্দিষ্ট কিছু না কিছু লাইফ আছে। বা বাড়ি, আমরা যে বাড়িটা তৈরি করি সেই বাড়িটা কি আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারবো? হ্যাঁ, মানলাম একটা বাড়ি 50-60 বছর ব্যবহার করতে পারবো, কিন্তু কি মনে হয় আমি আমার জেনারেশন ব্যবহার করবো, তারপরের জেনারেশন বাড়িটা ব্যবহার করবে? না, এটা কখনো হতে পারে না। তো প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট লাইফ থাকে। ঠিক আছে? তো দেখো তোমাদের যে ফোনের কথা যদি বলি, তোমরা যদি একটা অ্যান্ড্রয়েড ফোন করো, সেই অ্যান্ড্রয়েড ফোনটা কতদিন তোমরা চালাতে পারবে? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 3 থেকে 4, খুব জোরে 5 বছর, তার বেশি তো চালাতে পারবে না। এতদিন চালানো যায়ও না। তো 5 বছর বেশি চালাতে পারবে না। তো কি প্রতিটা জিনিসের, প্রতিটারই অ্যাসেটেরই একটা নির্দিষ্ট লাইফ থাকে। তো বুঝতে পারছো? তো লেখো ডেপ্রিসিয়েশন জিনিসটা কি। লেখো ডেপ্রিসিয়েশন ফল ইন ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন কি? লেখো ডেপ্রিসিয়েশন ইন ফল, লেখো ডেপ্রিসিয়েশন ফল ইন ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট। Depreciation fall in value of fixed asset, fall in value of fixed assets. ঠিক আছে? because of uses or with afflex of time, তাহলে কি বলেছে দেখো, ডেফিনিশনটা কি লিখলাম, ডেপ্রিসিয়েশন ফল ইন ভ্যালু অফ ফিক্সড। ফল মানে কি? ফল হচ্ছে ফিক্সড অ্যাসেটের ভ্যালু, ফিক্সড অ্যাসেট। আমি এতক্ষণ কি বললাম? জেরক্স মেশিন। ঠিক আছে? ফিক্সড অ্যাসেট জিনিসটা কি বলেছিলাম? ফিক্সড অ্যাসেট যার বেনিফিট আমরা ফিউচারে পাবো সেটাই তো ফিক্সড অ্যাসেট। যার বেনিফিট ফিউচারে পাবো, বিল্ডিং ফিউচারে পাবো, মোবাইল ফোন ফিউচারে বেনিফিট পাবো, তারপর জেরক্স মেশিন ফিউচারে বেনিফিট পাবো, এসি ফিউচারে বেনিফিট পাবো, ফার্নিচার ফিউচারে বেনিফিট পাবো। যেই সমস্ত ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে, ঠিক আছে, সেটাকে ডেপ্রিসিয়েশন বলে। ঠিক আছে? বলে ডেপ্রিসিয়েশন ফল ইন ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমে যাওয়াকেই বলে ডেপ্রিসিয়েশন। কি কারণে ভ্যালুটা কমে যাচ্ছে? বিকজ অফ ইউজ। তোমরা এই অ্যাসেট গুলোকে ইউজ করছো, ব্যবহার করছো, তাই তো কমে যাচ্ছে। এই অ্যাসেট গুলোকে তোমরা ব্যবহার করছো বলে ভ্যালুটা কমে যাচ্ছে। কি বলেছে? অর উইথ অ্যাফ্লেক্স অফ টাইম। অ্যাফ্লেক্স অফ টাইম মানে কি? অ্যাফ্লেক্স অফ টাইম মানে যত দিন যাচ্ছে তত ভ্যালুটা কমতে থাকছে। তোমরা যদি দেখো আমাদের কলকাতা শহরে কেউ যদি একটা নিজস্ব একটা গাড়ি কেনে, ঠিক আছে, তো কলকাতা শহরে সেই গাড়িটা না সে 15 বছরই চালাতে পারে। আজকে যদি কেনে কোনো গাড়িটা, তার একটা গাড়ি একটা লাইফ থাকবে, যতদিন লাইফ থাকবে ততদিনই গাড়ি চালাতে পারবে, তারপরে গাড়িটা চালাতে পারবে না। ঠিক আছে? তারপরে গাড়ি চালাতে পারবে না, গাড়ি নিয়ে সেরে বেরোতেই পারবে না, গাড়িটা তোকে যেমন থাকা তেমনই রেখে দিতে হবে বাড়িতে। ঠিক আছে? এমন যদি মনে করে আজকে কেউ একটা গাড়ি কিনেছে, ও 20 বছর পর সেই গাড়ি চালানো আরম্ভ করবে, চালাতে দেবে না, ইন্ডিয়ান গভর্নমেন্ট দেবেই না, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও দেবেই না। তো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। অ্যাফ্লেক্স অফ টাইম মানে যত দিন যাবে ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ, গাড়িটা যেমন ছিল তেমনই থাকবে। ঠিক আছে? এমন না যে গাড়িটা শেষ হয়ে যাবে, গাড়িটা থাকবেই না, আমি গাড়িটা দেখতেই পারবো না। গাড়িটা তোমার কাছে আছে কিন্তু গাড়িটা নিয়ে তুমি রাস্তায় বেরোতে পারবে না। সেরকমই ধরো তুমি আজকে একটা ফোনের লাইফ ধরো বললাম, মানলাম একটা অ্যান্ড্রয়েড ফোনের মেয়াদ হচ্ছে বা স্মার্টফোনের মেয়াদ 2 বছর, 2 থেকে 3 বছর, তার বেশি যায় না। তো 2-3 বছর পর কি তুমি ফোনটা ব্যবহার করতে পারবে নাকি? ফোনটা তোমার কাছেই থাকবে, ফোনটা তুমি কোনো কাজ করতে পারবে না, সেটাই আমি বলতে চাইছি। ঠিক আছে? বা ধরো তোমার একটা এসি কি বললাম, মেয়াদ 8 থেকে 10 বছর যেতে পারে। ঠিক আছে? 8 থেকে 10 বছর যেতে পারে। 8 থেকে 10 বছর পর এসি তোমার যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু এসিতে কোনো কাজ হবে না। তো এটাই বলছে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে নাও। এক্সাম্পল কি বলেছে? কস্ট অফ মেশিন। মেশিনটার দাম কত বলেছে? মেশিনটার দাম বলেছে 5 লাখ টাকা। ঠিক আছে? তুমি একটা মেশিন কিনেছো, মেশিনের দাম 5 লাখ টাকা। আর মেশিন তো জানো, মেশিন হচ্ছে আমাদের অ্যাসেট, যার বেনিফিট আমরা ফিউচারে পাবো। ঠিক আছে? তো 5 লাখ টাকা অ্যাসেট। আচ্ছা, এর লাইফ কত বলেছে? মেশিনটার লাইফ বলেছে 10 ইয়ার্স। এই মেশিনটার লাইফ বলেছে 10 ইয়ার্স। তোমাকে বের করতে বলেছে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন।
তো কি করে বের করবে ডেপ্রিসিয়েশন? তো আমরা কি বলেছি, আমরা বলেছি এই যে আমি যে মেশিনটা কিনেছি 5 লাখ টাকা যে মেশিনটা কিনেছি 5 লাখ টাকা কিন্তু আমরা পুরো এই বছরই ব্যবহার করতে পারবো না, এই মেশিনটা আমরা 10 বছর ধরে ব্যবহার করব। তাহলে এক এক বছর কত টাকা করে ব্যবহার করব? এক এক বছরে আমরা 50,000 টাকা করে ব্যবহার করব। কি করে বের করলাম? 5 লাখকে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 50,000 টাকা। এক এক বছর কত করে ব্যবহার করব? 50,000। এটাই হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন। তো আশা করি বুঝতে পারলে। তো দেখো সব টপিক গুলো মোটামুটি আলোচনা হলো। আজকের টপিকে যা যা করানো ছিল সবই করে দিয়েছি, শুধু একটা অঙ্ক করাবো, এই টপিকের উপর বেস করে একটা অঙ্ক করাবো। তো দেখো অঙ্কটা তোমরা জানো, তোমরা সেই টপিক গুলো সমস্ত টার্ম সম্পর্কে জেনে গেছো, অর্থাৎ যেই অঙ্কটা করাবো সবকটা টার্ম জেনে গেছো, তার উপর বেস করে একটা অঙ্ক করাবো। দেখো লিখছি, লেখো রাম কমেন্টস বিজনেস, রাম কমেন্টস business and invested rupees 20 lakhs and invested rupees 20 lakhs into the business, আচ্ছা নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে he purchased goods, he purchased goods for rupees 8 lakhs on cash basis, for rupees 8 lakhs on cash basis, and rupees 3 lakhs on credit basis, So he sold goods for rupees, 18 lakhs on cash basis, 18 lakhs on cash basis, and 7 lakhs on credit basis, 7 lakhs on credit basis. Full stop. He also purchased machine for rupees 3 lakhs on cash basis. He purchased machine for rupees 3 lakhs on cash basis and building for rupees 2 lakhs and building for rupees 2 lakhs during the year. Ram again invested during the year. Ram again invested rupees 5 lakhs into the business. Rupees 5 lakh into the business. Full stop. He also withdraw rupees 5,000 per month, from the business,
ফর পার্সোনাল ইউজ, ফর পার্সোনাল ইউজ। তারপরে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, কি কি ক্যালকুলেট করতে বলেছে? বলেছে ক্যাপিটাল অফ দা ফার্ম, তোমাকে বের করতে বলেছে ক্যাপিটাল অফ দা ফার্ম, ফার্মের ক্যাপিটাল বের করতে বলেছে। আর কি বের করতে বলেছে? টোটাল পারচেসেস, টোটাল পারচেসেস। আর কি বের করতে বলেছে? টোটাল সেলস। আর কি বলেছে? টোটাল ফিক্সড অ্যাসেটস। আর কি বের করতে বলেছে? ড্রয়িংস। তো দেখো কোশ্চেনটা কি বলেছে একবার পড়িয়ে বুঝিয়ে দিই। বলছে রাম কমেন্টস বিজনেস, রাম একটা বিজনেস স্টার্ট করেছে, কমেন্টস মানে স্টার্ট করা বা শুরু করা। রাম একটা বিজনেস স্টার্ট করেছে এন্ড ইনভেস্টেড, কত টাকা ইনভেস্ট করেছে? 20 লাখ ইনটু দা বিজনেস। রাম একটা বিজনেস শুরু করেছে এবং সেই বিজনেসেও 20 লাখ টাকা ইনভেস্ট করেছে। বলেছে হি পারচেজ গুডস ফর ₹8 লাখ অন ক্যাশ বেসিস, সে বিজনেসটা করার জন্য গুডস কিনতে হবে, ও 8 লাখ টাকার গুডস ক্যাশের মাধ্যমে কিনেছে আর 3 লাখ টাকার গুডস ধারে কিনেছে। বলেছে হি সোল্ড গুডস ফর ₹18 লাখ অন ক্যাশ বেসিস, ও কাস্টমারকে গুডস গুলো বেচেছে 18 লাখ টাকা দিয়ে ক্যাশে বেচেছে আর 7 লাখ টাকার গুডস ধারে বেচেছে। হি অলসো পারচেজ মেশিন ফর ₹3 লাখ অন ক্যাশ বেসিস, সে মেশিন কিনেছে 3 লাখ টাকা দিয়ে ক্যাশে এবং বিল্ডিং কিনেছে 2 লাখ টাকা দিয়ে। During the year, Ram again invested ₹5 lakhs into the business. এই বছরে রাম আবার ইনভেস্ট করেছে 5 লাখ টাকা ব্যবসায়, ঠিক আছে। He also withdraw 5,000 per month, তার দরকার হয়েছিল যে ব্যবসা থেকে 5,000 টাকা করে তুলে নিয়েছে। দেখো কিসে তুলেছে? ফ্রম দা বিজনেস, বিজনেস থেকে 5,000 টাকা করে তুলে নিয়েছে। কেন? পার্সোনাল ইউজ। তোমায় কি কি ক্যালকুলেট করতে বলছে? ক্যাপিটাল বের করতে বলছে, ফার্মের ক্যাপিটাল কত। রাম যখন বিজনেস স্টার্ট করেছিল তখন কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছিল? 20 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে এসেছিল এবং পরবর্তী সময় ও আরো কত ক্যাপিটাল নিয়ে এসেছে? 5 লাখ টাকা। তার মানে রাম বিজনেসে কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছিল? প্রথমে 20 লাখ, পরে 5 লাখ, টোটাল 25 লাখ টাকা নিয়ে এসেছে। তার মানে রামের ক্যাপিটাল কত লিখতে পারো এখানে? 20 লাখ টাকা প্রথমে নিয়ে এসেছিল, পরে আবার 5 লাখ টাকা নিয়ে আসলো। টোটাল ক্যাপিটাল কত? 25 লাখ টাকা, ঠিক আছে। টোটাল পারচেজ, তো রাম যে ব্যবসা শুরু করলো, রাম যে বিজনেস স্টার্ট করলো, ঠিক আছে, বিজনেস স্টার্ট করতে গেলে ওকে তো গুডস কিনতে হবে। ও কত টাকা গুডস কিনেছে? ও ক্যাশে গুডস কিনেছে, দেখো ক্যাশে গুডস কিনেছে 8 লাখ টাকা আর ক্রেডিট মানে ধারে গুডস কিনেছে 3 লাখ টাকা। টোটাল কত টাকা গুডস কিনেছে? 8 লাখ টাকা ক্যাশে কিনেছে আর 3 লাখ টাকা ক্রেডিটে কিনেছে, মানে টোটাল 11 লাখ টাকার গুডস কিনেছে। আচ্ছা এবার কি বলেছে? গুডস কিনলেই তো হবে না, গুডস গুলো তো মার্কেটে বেচতে হবে। তো দেখো গুডস গুলো কত টাকায় বেচেছে? ও 18 লাখ টাকা দিয়ে ক্যাশে গুডস বেচেছে আর 7 লাখ টাকা দিয়ে ধারে গুডস বেচেছে। তাহলে ক্যাশে গুডস বেচেছে কত? 18 লাখ টাকা আর ধারে বেচেছে 7 লাখ টাকা। তো টোটাল কত? টোটাল হচ্ছে 25 লাখ টাকা। 25 লাখ টাকা সেল করেছে। টোটাল ফিক্সড অ্যাসেট কত? ফিক্সড অ্যাসেট আমরা শিখেই গেছি, যার বেনিফিট ফিউচারে পাবো তাকে ফিক্সড অ্যাসেট বলে। এখানে দুটো ফিক্সড অ্যাসেট পারচেজ করেছে, একটা মেশিন আর একটা বিল্ডিং, দুটোরই বেনিফিট ফিউচারে পাবো। তাহলে মেশিন কত টাকা দিয়ে কিনেছে? মেশিন নাও কিনেছে, মেশিন কিনে 3 লাখ টাকা আর বিল্ডিং কিনে 2 লাখ টাকা। তার মানে মেশিন 3 লাখ আর বিল্ডিং 2 লাখ, টোটাল কত লাখ টাকা ফিক্সড অ্যাসেট কিনেছে? 5 লাখ টাকা। আচ্ছা এবার কি হয়? ড্রয়িংস, এই যে রামের যখন টাকার দরকার ও ব্যবসা থেকে টাকা তুলেছে নিজের প্রয়োজনে, 5,000 টাকা করে তুলেছে প্রতি মাসে। তার মানে কত টাকা ড্র করেছে? 5,000 ইনটু 12, 60,000 টাকা ড্র করেছে। তো এই একটা বেসিক একটা অঙ্ক করালাম। তো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটা ভালো করে দেখে নাও, তারপরে আমরা 5 নম্বর ভিডিওতে আসবে, তখন আরো কনসেপ্ট বুঝতে পারবে। আমি বলেছিলাম 7টা ক্লাস দরকার, তার মধ্যে 4টে ক্লাস তো হয়ে গেল আর 3টে ক্লাস, অনেকটা আস্তে আস্তে তোমরা অনেক ডিপে যাচ্ছ। তো বুঝতেই পারছো কোথায় কি হচ্ছে।